প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, গত একদিনে সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন মানুষ। শনাক্ত হয়েছে ৭,৬২৬ জন রোগী। দুদিন বন্ধ থাকার পর আজ থেকে দেশের সিটি কর্পোরেশনগুলো চালু হয়েছে গণপরিবহন। দোকান মালিক ও ব্যবসায়ীরা আন্দোলন করছেন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। জীবন নাকি জীবিকা, সেই বিতর্ক আবারও নতুন করে সামনে এসছে। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় করোনায় জীবন ও জীবিকার রাজনীতি। প্রিয় দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার ডান দিকে জাতীয় পার্টির সাবেক মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা এমপি। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। আমাদের সঙ্গে যুক্ত আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর। যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা এবং অনলাইনে আরও যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ফেসবুকেও। আমরা মূল আলোচনায় যাচ্ছি। প্রথমে অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একজন সমাজবিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনি বিজ্ঞান, জীবন এবং জীবিকা সব নিয়ে কাজ করছেন। কিভাবে দেখছেন বাংলাদেশের এই দ্বিতীয়বারের যে লকডাউন চালু হয়েছে, সব মিলিয়ে? আমাদের এখানে ধন্যবাদ রুবায়েত। আমাদের এখানে সারা বিশ্বে যে গবেষণা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে দুইটা ভেরিয়েন্ট খুব সিরিয়াসলি সেটা সংক্রমণ ছড়াচ্ছে সারা বিশ্বে। একটা হলো ইউকে ভেরিয়েন্ট, একটা হলো সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট। ইউকে ভেরিয়েন্টটা প্রধানত ইয়াংদেরকে আক্রমণ করছে এবং সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটা খুব দ্রুত 70-80 গুণ বেশি দ্রুত ছড়াচ্ছে এবং তার সিভিয়ারিটি নিয়েও। তো এই ভেরিয়েন্ট গুলো যখন আমাদের এখানে প্রথম ধরা পড়ে জানুয়ারিতে, আমরা সেটা কিন্তু বলতে পারি নাই। আমরা সেটা বললাম এসে মার্চে। কেন বলতে পারি নাই? কেন বলতে পারি নাই? বলতে পারি না, এটা কনফার্ম করা এবং আমরা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সে সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে প্লাস কনফার্ম করা প্লাস কিছু আমলাতান্ত্রিক জটিলতা সব মিলিয়ে এখানে অনেকেই আছেন বলবেন, তো এই কারণে আমরা বলতে পারি না। এই যে সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতা, এই দুইটা কারণে, এই সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতার কারণে দেখা যাচ্ছে যে আমরা একটা বিপদের মুখে পড়ে যাচ্ছি। এবং এই সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতা শুধু আমাদের এখানে না, পৃথিবীর অনেক দেশে দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে একটা সম্ভাবনা ছিল যে আমরা যেহেতু প্রথম ধাক্কাটার সময় আমরা সেভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু আমরা অনেকটা প্রিপেয়ার ছিলাম যে কিভাবে আমাদের হাতে যেহেতু সময় পাওয়া গেছিল, কিন্তু সেই সময়টাকে আমরা কাজে লাগাই দেই। এখন যে আমরা বলছি 7,600 লোক আক্রান্ত, প্রায় 8,000 লোক, আসলে কিন্তু সংখ্যাটা কিন্তু সঠিক নয়। আপনি যদি আজকে 1 লক্ষ টেস্ট করেন আমাদের মতো দেশে, যেখানে আপনি ধরেন মানুষের সংখ্যা অনেক বেশি, সেখানে 1 লক্ষ 1.5 লক্ষ টেস্ট করলে আজকে হয়তো 20-25 হাজার বা 30 হাজার সংক্রমিত লোকের সংখ্যা আপনি পেতেন। তো এই যে এই সংখ্যাটা দেখার পরে প্রথম যখন আমরা দেখলাম যে সংখ্যাটা স্পাইক করে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু আমাদের উচিত ছিল যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কিছু একটা করা। এখন লকডাউন কিন্তু আমাদের এখানে কাজ করবে না, লকডাউন আমাদের এখানে কাজ করবে না। তাহলে আমাদের কি দিতে হবে? কি আপনার ব্যবস্থাপত্র কি, আসলে কি দিতে হবে? ব্যবস্থাপত্র লকডাউন কাজ করবে না মানে কি? হ্যাঁ, এখানে দুটো জিনিস। জনগণকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমার সমন্বয়হীনতার জন্য আমি জনগণকে দোষ দিলাম, আমার সিদ্ধান্তহীনতার জন্য আমি জনগণকে দোষ দিলাম, তা কিন্তু ঠিক না। আপনি 1500 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করছেন জনগণের জন্য, আপনি এখন পর্যন্ত 5 কোটি টাকা ছাড় করছেন তাদের জন্য। তারা পাইলোটা কি? পাইলো তো সব বিজিএমইএ, পাইলো তো সব বড় বড় ব্যবসায়ীরা। সাধারণ গরিব মানুষ কি পাইলো এই জায়গাটা থেকে? আমরা তো অনেক প্রণোদনা প্যাকেজ আমরা, তার তো জীবন বাঁচাতে হবে। এই জায়গাটাতে আপনার এই যে দরকার হলে মাস্কটাকে একদম কনফার্ম করা। এখন মাস্কটাকে কনফার্ম করতে গেলে যে ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় নামাতে হবে, আপনি বিজিবি নামাচ্ছেন না কেন? আপনি সেনাবাহিনী নামাচ্ছেন না কেন? এখন গণতান্ত্রিক সরকারের আমলে সেনাবাহিনী নামানো যাবে না, বিজিবি নামানো যাবে না, কিন্তু আপনি যে সংক্রমণ নিয়ন্ত্রণ আইন দিয়ে, অনেক ধন্যবাদ আমানুল্লাহ ফেরদৌস। আমরা আসবো আপনার কাছে, আবার আসবো। জি রাঙ্গা ভাই, আপনি যদি একটু বলেন জীবন এবং জীবিকার প্রশ্ন, এবং ডক্টর আমানুল্লাহ বলছেন যে লকডাউন বাংলাদেশে কাজ করবে না, আসলে আপনার আসলে খুব ডিফিকাল্ট। লকডাউন আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা অনেক ডিফিকাল্ট, বিকজ আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি সচেতন না হন, তাহলে আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে সচেতন করা খুব খুব দুরূহ।
তার উপরে এই ধরনের কথাবার্তা যখন হয়, যারা কোটি কোটি টাকা এদেরকে দেখিয়ে, গরিব মানুষদের দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে, প্রণোদনার দামে লুটপাট করা হচ্ছে না যে তাও আমি বলবো না। উনি যা বলছেন আমি বলছি, সেটাও বলছি যে না, এটাও ঠিক আছে, হয়তো বা সত্যি, আমরা হয়তো জানি না। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার জীবনটাকে আপনাকে রক্ষা করতে হবে। এই যতই আমরা বলি যে এটা একটা সোয়াসে রোগ, সোয়াসে বলতে কি বোঝে? আপনার সঙ্গে আমি শারীরিকভাবে সোয়াসে হয়ে গেলাম, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসে এটা কিন্তু সোয়াসে না। এই নিঃশ্বাস প্রশ্বাসটাই হইল জরুরি। এইটা যদি আপনার মাস্ক থাকে এবং সেই রকম মাস্ক আপনি থাকেন, আপনি পাশাপাশি গাড়িতে বসে গেলেও কোনো সমস্যার কথা হবে না। কিন্তু আমরা এই মাস্কটা পরবো কিনা, এই মাস্কটা সঠিকভাবে আমার আছে কিনা, এই মাস্কটা যে আমি বাজারে বিক্রয় করতেছি এটা সঠিক কিনা, এটা গভর্নমেন্টকে নিশ্চয়তা দিতে হবে। গভর্নমেন্ট এই নিশ্চয়তাটা কিন্তু দিচ্ছে না। তো এই কারণেই দেখা যাচ্ছে আমি যেটুকু জানি, যেটুকু আমি বলতে পারবো, সেটি হচ্ছে যে উইদিন 10 to 20 days আমি কোনো একটা জায়গা থেকে আমি আজকে খবর পেয়েছি, তারা বলেছে আমাকে যে পার ডে 6,000 করে লোক আপনাদের দেশে মারা যাবে। 6,000 লোক, ডেথ এভরি ডে। এটা আমি অবাক হয়ে গেলাম শুনে, যে কি বলেন আপনি? তো বলে যে আমাকে বললো যে EMM, এটা হলো আমরা এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি মিশন। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা গবেষণা কেন্দ্র। তারা বলতেছে যে বাংলাদেশের অবস্থাটা যেভাবে দাঁড়িয়েছে, সেটাতে আর 20 দিন পরে এটাকে আর রোধ করতে সরকার পারবে না। মানে কি একটা ভয়াবহ অবস্থার কথা আপনারা আমাদেরকে শুনিয়েছেন। আমরা যে এইভাবে কি ভয় দেখানো ঠিক হবে কিনা আমি জানি না। ইট ইজ যে আমার মনে কতটা বৈজ্ঞানিক, আমরা যদি ভয় দেখায় থাকে তাহলে আমি আমার মনে হয় বৈজ্ঞানিক তথ্য ভাই বলার কিছু বিপদ আছে। আলমগীর ভাই কি একটু যদি বলেন, আসলে যেহেতু মিডিয়াতে আমরা কথা বলছি, এইভাবে ঠিক কিনা যে এত হাজার লোক মারা যাবে? আসলে স্যার যেটা বলেছেন যে অনেক ধরনের প্রেডিকশন তো হয়, জি, সো প্রেডিকশনের মধ্যে যেগুলি হয় সেগুলিতে অনেকগুলো কিন্তু যদি না করি তাহলে হবে, এরকম অনেকগুলো প্রবাবিলিটি থাকে। সো আমরা বছরের প্রথমে শুনেছি বাংলাদেশের রাস্তা রাস্তা লাশ পড়ে থাকবে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয়। সো এইখানেও 6,000 কেন, আরো বেশি প্রেডিকশনও আছে, কিন্তু সেটা হচ্ছে যদি আপনি মাস্ক না পরেন, যদি আপনি শারীরিক দূরত্ব বজায় না রাখেন, যদি সরকারি হাসপাতালে চিকিৎসা না দেন, সো এগুলির সাথে অনেক কিছু জড়িত আসলে। সো এইরকম প্রেডিকশন গুলা গণমাধ্যমে প্রকাশ করাচ্ছে, এগুলি আসলে প্ল্যানিং পেজে কাজ করার জন্য অনেক বেশি ব্যবহার করা হয় এবং পলিসি মেকারদের জন্য করা হয়। এবং এটা পৃথিবীর সব জায়গায় স্বীকৃত একটা পন্থা যে প্রেডিকশন করবেন, প্রেডিকশনের সাথে বাটস এন্ড হোয়াট, আপনি কি করবেন কি করবেন না, করলে কি হবে, না করলে কি হবে, না করলে যা হবে। আমরা একটা ব্যাখ্যা আমরা পেলাম। আলমগীর ভাই সঙ্গেই থাকুন। টিটু ভাই যদি একটু বলেন, যে প্রশ্ন করা হচ্ছে জীবন জীবিকা, গণপরিবহন, আজকে সন্ধ্যার পরে অনেকে বাসায় ফিরতে পারছিলেন না, সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে সর্বত্র। কিভাবে তাহলে এটা ব্যবস্থাপনার মধ্যে আনা সম্ভব পুরো বিষয়টা? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ডক্টর আলমগীর যে কথাগুলি বলেছেন সেটা হলো যে আসলে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্যন্ত কিন্তু প্রায় অলমোস্ট 60 লক্ষ লোককে ফার্স্ট ফেজে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ফেজে কিন্তু কালকে থেকে ইনশাআল্লাহ সেকেন্ড ফেজে ভ্যাকসিন শুরু হবে। তো প্রথমত আমাদের সবাইকে এটা জিনিস ভলেন্টিয়ার করতে হবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যেন দ্রুততার সাথে আমাদের ভ্যাকসিন কাভারেজটা বাড়াই, যে ভ্যাকসিন গুলি আমাদের উপজেলা লেভেলে অ্যাভেলেবেল আছে সেগুলো যেন আমরা দ্রুত নেই। ভ্যাকসিন কাভারেজ ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোটেকশন, যেটা আমরা সৌভাগ্যবান যে আমরা শুরু থেকে দিতে পারছি এবং এটা কন্টিনিউ হচ্ছে। তো দ্বিতীয়ত যেটা, আমরা যখন ফার্স্ট ফেজের খুব ভালো একটা অবস্থায় চলে গেছিলাম, আমরা যখন ভ্যাকসিন শুরু করেছিলাম তখনও কিন্তু এই কথাটা বলা হয়েছে, বৈজ্ঞানিকরা বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সকল জায়গায় বলেছি যে দেয়ার ইজ এ সেকেন্ড ওয়েভ, এটা আসবে। এবং আমরা কিন্তু হঠাৎ করে যে জিনিসটা দেখলাম অসচেতনতা থেকে, যে আমরা পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন জায়গায় যে রেকলেস ভাবে আমরা ঘোরাফেরা শুরু করলাম। একটা হলো জীবন জীবিকা, যেটা নিয়ে আমরা কথা বলতেছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা এসেনশিয়াল না। এইবারের ছুটিতে কক্সবাজার না গেলেও চলে, বা পার্কে যে একটু হাওয়া না খেলেও চলে, এই জায়গাগুলি একটা। দ্বিতীয় হলো যে আমরা কিন্তু আইডেন্টিফাই করা আছে যে আমাদের কি করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক, দুইজনই যদি মাস্ক পরে তাহলে করোনার এই যে একজনের কাছ থেকে আরেকজনের যাওয়া সংক্রমণটা কম হয়। তো আমাদের এই জিনিসগুলা যদি আমরা বিভিন্ন রকম প্রেডিকশন না দিয়ে আমরা যদি স্বাস্থ্য সচেতনতাটা মেনে চলি, কালকে থেকে বাংলাদেশের প্রতিটা মানুষ যদি একটু
দায়িত্বশীল হই, একটু যত্নশীল হই, 14 দিনের মধ্যে কিন্তু আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণ করা অনেক ধন্যবাদ সম্ভব। টিটু ভাই, সঙ্গে থাকুন, আমি আবারও আসবো। আমাদের সঙ্গে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসান ভাই। এহসান ভাই, যদি একটু বলেন যে সব মিলিয়ে 1 বছর সময় কিন্তু পাওয়া গিয়েছিল উপজেলা জেলা হাসপাতালগুলোতে কতটা আসলে আমরা ব্যবস্থা করতে পেরেছি, আসলে অক্সিজেন, আইসিইউ সবগুলো মিলিয়ে? আসলে এই বৈশ্বিক সমস্যা আমাদের দেশে এসছে, এটা আমরা সকলেই দেখতে পেয়েছি। এটা আমাদের মোকাবেলা করতে হবে, এই বিষয়ে কোনো আমরা অবহেলা করতে পারবো না, সেটাও আমরা জানি। সরকারের সদিচ্ছা আছে, এই ব্যাপারে আমরা কোনো নেগেটিভ কথা বলবো সেটা আমি বিশ্বাস করি না। ভ্যাকসিন এসছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেটাও সুন্দর কথা। কিন্তু কথা হলো, যখন আমি আমার মাকে, ধরুন কুমিল্লা থেকে ঢাকা আসছি বা বগুড়া থেকে ঢাকা আসছি বা কেরানীগঞ্জ সেই পদ্মা পার হয়ে ঢাকা আসছি, এই যে ঢাকার যে গেটওয়ে এন্ট্রেন্স গুলো, বা ময়মনসিংহে ঢাকা আসছি আমার বৃদ্ধ মা বা আমার মেয়েকে নিয়ে, বা আমার সবচেয়ে প্রিয় সম্পদ আমার স্ত্রী বা আমার কন্যাকে নিয়ে আসছি, আমরা ঢাকা শহরে ঢুকার সময় জানি না কোন হাসপাতালে যাব। আমরা ঘুরে বেড়াই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। অক্সিজেনের স্যাচুরেশন পয়েন্ট একটু একটু করে কমতে থাকে, আর আমারও হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তে থাকে। আপনি জানুন ঢাকা শহরে ট্রাফিকের কি অবস্থা। এর মধ্যে আমি আমার মৃতপ্রায় মাকে নিয়ে মাইক্রোবাসে ঘুরে বেড়াচ্ছি, হন্য হচ্ছে এক হাসপাতাল থেকে হাসপাতালে। আমরা তো এবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বা মুজিব বর্ষে আমরা বিলবোর্ড দেখেছি সারা ঢাকা শহরের সব জায়গায়। একটি ডিজিটাল বিলবোর্ডে কি লেখা যেত না যে এই এই হাসপাতালগুলো খালি আছে, এই এই হাসপাতালগুলো রোগী আছে? এই একটু ছোট্ট একটু সদিচ্ছাই আমাদের হৃদয়ের আকুতি মিনতি কান্না বন্ধ করতে পারে। আমি যদি মনে করি সরকার এই বিষয়গুলি গুরুত্ব দিতেন, তাহলে সরকার যেমনি ভাবে COVID-19 এর জন্ম হয়েছে 2019-এ, উহান হোক আর যেখানেই হোক, বিশ্ব ভ্রমণে বেরিয়েছিল, ইটালি হতে সারা বিশ্ব পরিভ্রমণ করে আমাদের দেশে এসেছিল মার্চ 8, 2020-তে। আমরা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা শুনেছি, আমরা কিন্তু ট্রাম্প এবং ফাউচির বক্তব্য শুনেছি, আমরা এমন কিছু নাই যে না শুনেছি। তারপর কিন্তু আমরা মহা উৎসবে ছিলাম। আমরা কি লাইটিং দেখতে যাব না? 100 কোটি টাকার যে লাইটিং ঢাকা শহর হয়েছে, দেখুন 1 বছর পার হয়ে গেল, আমরা করোনাতে শক্তিশালী ছিলাম বলেছি আমরা, এবং প্রতিরোধ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু আজকের পত্রিকা খুলে যখন দেখলাম মহাখালীতে একটি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে মাননীয় মন্ত্রী জাহিদ মালিক সাহেব বলছেন সমগ্র ঢাকা শহরের প্রত্যেকটি বাসভবনকেও যদি হাসপাতাল বানিয়ে দেওয়া হয় তাহলে প্রতিরোধ করা সম্ভব হবে না। এই ধরনের যদি ব্যর্থতার কথা আজকে এই মুহূর্তে বলা হয়, তাহলে বলুন আমাদের কি অবস্থা। অনেক ধন্যবাদ এহসান ভাই, সঙ্গেই থাকুন, আমরা আসবো আপনার কাছে আবারও। গোলাম মর্তুজা, বিরতির আগে আমরা সবারটা শুনে নিই, তারপরে আমরা আরো প্রশ্ন আর উত্তর নিয়ে ফিরবো। সাংবাদিক গোলাম মর্তুজা, আপনার যদি মূল্যায়ন হাজির করেন। জি প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। আমি আলোচনা শুনলাম, সবারই কথারই কিছু কিছু বক্তব্যের সঙ্গে একমত, কিছু কিছু জায়গাতে নিশ্চয়ই আমার দ্বিমত আছে। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। প্রথমত কথা যে প্রথমবারের করোনা ভাইরাস যখন বাংলাদেশে আসলো তখন আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। আমরা বলেছি যে সারা পৃথিবী প্রস্তুতি, আমরাও প্রস্তুতি, আমরা বুঝতে পারিনি, যদি আমরা সেটা স্বীকার করিনি। আমরা বলেছিলাম যে আমরা শতভাগ প্রস্তুত। কিন্তু পরবর্তীতে করোনা ভাইরাসের সংক্রমণ যখন কমে গেল তখন সরকারের জায়গা থেকে একটি প্রশংসা নেওয়ার হলো যে আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, পৃথিবীর উন্নত দেশ যা পারেনি সেটা আমরা করতে পেরেছি। ফাইন, আমি সরকারকে এই জায়গাটিতে প্রশংসাও করতে চাই, ধন্যবাদও দিতে চাই যে হ্যাঁ আপনাদের কাজের কারণেই হয়তো করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে, কৃতিত্ব নেন। কিন্তু আপনাদের কাজের কারণে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এসেছিল, আবার যে করোনা ভাইরাস বাড়লো তার মানে এই বাড়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এবং বাড়ার দায়িত্ব কেন আপনাদেরকে নিতে হবে? আলোচনার শুরুতে আমানুল্লাহ ভাই যে কথাটি বলেছিলেন, আপনি ইউকে ভেরিয়েন্ট বাংলাদেশে প্রথম শনাক্ত করলেন জানুয়ারি মাসের 5 তারিখে, আপনি প্রকাশ করলেন সেটা মার্চ মাসে। এখানে একটা কথা আসলো যে আপনিও বললেন, আমিও একমত, যে আমরা এমন কোনো আলোচনা করতে পারি না যেটা জনগণকে ভয় দেখিয়ে দিতে পারি। নিশ্চয়ই সেটা করতে পারি না, কিন্তু জনগণকে তো আমাকে সত্যটা জানাতে হবে। জনগণকে সত্যটা জানাতে হবে। আমি মার্চ মাসে জানুয়ারি মাসে যেটা আপনি শনাক্ত করলেন সেটা আপনি বাংলাদেশের মানুষকে জানালেন না কেন? গোপন রাখলেন কেন? আপনি মার্চ মাসের 13 তারিখে জানলেন 6টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আপনি গোপন রাখলেন কেন? সেটা জানালেন না কেন? মার্চ মাসের 20 তারিখে জানলেন 20টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে, জানালেন না কেন? গোপন রাখলেন কেন? মার্চ মাসের 24 তারিখে জানলেন 29টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে, সেটা 29 তারিখে প্রকাশ করলেন কেন? সেটা 24 তারিখেই প্রকাশ করলেন না কেন? মানুষকে সচেতন করলেন না কেন? প্রথম যে 6টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ছিল আপনি সেই 6টি জেলাকে লকডাউনের আওতায় আনলেন না কেন? এমন বলতে পারতেন যে এই 6টি জেলায় বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, 6টি জেলা থেকে কেউ বের হতে পারবে না। আপনি একটা ম্যানেজমেন্ট করতে পারতেন, আপনি তো এগুলো কোনো কিছু করেন নাই। আপনি আসলেন লকডাউন দিতে। লকডাউন দিয়ে আপনি কি করলেন?
আমরা ব্যবস্থা নিতে বলেছি, অবশ্যই। ব্যবস্থাটা কি? লকডাউন বা নিষেধাজ্ঞা। লকডাউন তো আনুষ্ঠানিক ভাষা নয়, নিষেধাজ্ঞা। তো নিষেধাজ্ঞা দিয়ে কি হলো? নিষেধাজ্ঞার যে ফল পাওয়া গেল সেটি হচ্ছে একবারে একসঙ্গে সারা দেশের মানুষ এইভাবে বাংলাদেশের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তো না। আপনি নিষেধাজ্ঞা দিলেন, নিষেধাজ্ঞা দেওয়ার আগে 48 ঘন্টার সময় দিলেন কার্যকরের আগে। সেই 48 ঘন্টার সময়ে গরিব মানুষ, মধ্যবিত্ত, কেউ বিপদে পড়ে, কেউ অবসর কাটানোর মানসিকতা নিয়ে সারা দেশের সর্বত্র ছড়িয়ে পড়লো। আপনি এদের ঠেকানোর কোনো উদ্যোগ নিলেন না। উদ্যোগ না নিয়ে কি হলো? আপনি সর্বত্র ছড়িয়ে দিলেন। তো এই সর্বত্র ছড়িয়ে দিয়ে কি হলো? এই যে করোনা ভাইরাস, শুধু তো মানুষই গেল না, মানুষের সঙ্গে করোনা ভাইরাসও ছড়িয়ে গেল। আজকে এসে আমরা জানছি আইসিডিডিআরবির আজকের যে গবেষণা প্রতিবেদন তারা প্রকাশ করেছে যে বাংলাদেশে প্রাধান্য বিস্তার করছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, আমি শেষ করছি, সঙ্গে আছে ইউকে ভেরিয়েন্ট। বাংলাদেশের এই যে আমাদের যে সরকারের লোকজন আছে, আপনি একজনকে বলতে বলেন তো কেন আমাদেরকে জিনোম সিকোয়েন্সিং করে ফলাফল জানতে হচ্ছে? কেন আজকে পর্যন্ত আমরা 3G কিট সংগ্রহ করতে পারিনি? এটি কি পৃথিবীর বাজারে নাই? তাহলে আমরা এখন পর্যন্ত 3G কিট সংগ্রহ করতে পারিনি কেন? কেন আমরা ইউকে ভ্যারিয়েন্ট শনাক্ত করতে পারি না আমাদের আরটিপিসিআর মেশিনে? এই দুর্বলতাগুলো কার? জি, অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা। দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। জি, আমি নুরুল ইসলাম মাতুব্বর বলছি, বরিশাল বাকেরগঞ্জ। জি, বলুন। তো আমার প্রশ্নটি হলো, আজকে দেশের মানুষ করোনায় যেভাবে আক্রান্ত হচ্ছে, মানুষগুলো যদি শেষ হয়ে যায়, দেশ যদি ধ্বংস হয়ে যায়, তো রাজনীতি যারা করেন, যারা বড় বড় আমাদের দেশে সব রাজনৈতিক দলগুলো রাজনৈতিক প্রোগ্রামের কারণে করোনা বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের সেন্স, আমরা দেখতেছি। শোভাযাত্রা, বিভিন্ন মিটিং মিছিল করতে দেয়া সাধারণ পাবলিকের তারা নিয়ে এই যে করোনা ছড়াইছে এখন, তারা কি একটু চিন্তা করতে পারে না যে আমরা রাজনৈতিক প্রোগ্রামগুলো আপাতত স্থগিত করব যতদিন করোনার আক্রান্ত সংখ্যা নির্মূল না হবে? জি, অনেক ধন্যবাদ মাতুবুর ভাই বরিশাল থেকে প্রশ্ন করার জন্য। রাজনীতিবিদদেরকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। রাঙ্গা ভাই, ঠিক আছে, আমি ওনাকে একটু জিজ্ঞাসা করি। উনি জনগণের পক্ষেই বলেছেন। আসলে উনি জনগণ কি কোথাও চাকরি করেন নাকি আমি জানি না। এটা নিয়ে জনগণ নিয়ে তামাশা করা, এটা একটা স্বভাব হয়ে গেছে সবার। জনগণকে বলা হচ্ছে যে আপনারা একটা সিটে গাড়িতে একজন করে উঠবেন, সেখানে জনগণ গাড়িতে ধাক্কা দিয়ে পুলিশকে মেরে গাড়িটা গ্লাসটা ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে, ডাবল করে উঠছে। আপনি এর 3-4 দিন আগে থেকে ঘটনা তাই দেখবেন যে জোর জবরদস্তি করে তারা গাড়িতে উঠতেছে। গাড়িতে আমাদের যেখানে এখন তাকে তো উঠতে হবে, সে যাবে কিভাবে? গাড়ির ব্যবস্থা তো নাই আমাদের। না, আমাদের সিটিতে এখন আজকে পারমিশন দিয়েছে, সিটিতে চলছে। সিটিতে আমাদের কিন্তু জানেন 6টার পরে বন্ধ ছিল, সবাই কিন্তু দাঁড়িয়ে ছিল, নিউজ দেখলাম। না, উপায় নাই তো ভাই। আমি তো তাহলে বিকল্প কি? আমি যদি একজন করে নেই তাহলে আমার সিটে এটাই নিয়ম, এবং আমি অতিরিক্ত 60% করে বেশি পাচ্ছি গভর্নমেন্টের কাছ থেকে। আমি যখন এই গাড়িটাকে আমি রক্ষা ছাড়বো, গাড়ি ধাক্কা দিয়ে সবাই, বাকিরা যাবে কিভাবে? জনগণ যদি ধাক্কা দিয়ে ওঠে তাহলে আপনার এটাকে প্রোটেকশন কে দেবে? বিষয়টা তো আপনার কথাটা ঠিক আছে, জনগণ ধাক্কা দিয়ে ওঠে, কিন্তু আপনি লকডাউন দিলেন, আপনি অফিস আংশিক খোলা রাখলেন, বেসরকারি অফিস পুরোপুরি ভাবে খোলা থাকলো। এখন মানুষ যাবে কিভাবে? বইমেলায় মানুষ যাবে কিভাবে? অফিসে মানুষ যাবে কিভাবে? আপনার কি বিকল্প কোনো ব্যবস্থা ছিল? একটা সিএনজি ভাড়া, যেটার ভাড়া ছিল 100 টাকা, সেটার ভাড়া হয়ে গেছে 300 টাকা। মানুষের পকেটে কি হঠাৎ করে এই টাকা বেড়ে গেছে? মানুষের জন্য আপনি কি করেছেন যে মানুষ, আপনি যে লকডাউন দিলেন, যেটা মনে হচ্ছে সরকারের কর্মকর্তা কর্মচারীদের তাই করছে তারা। এটা প্রধানমন্ত্রী করছে আমি কখনোই বলবো না। ওনার সিদ্ধান্তগুলো সবগুলো সিদ্ধান্ত আমি জানি, কিন্তু ওনার পক্ষে যারা এই সিদ্ধান্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন আর যাই বলেন, যারাই সেই সিদ্ধান্তগুলো দিচ্ছে, সমস্ত সিদ্ধান্তগুলোই বিতর্কিত সিদ্ধান্ত। আপনারা বলতেছেন যে ঢাকা সিটিতে গাড়ি চলবে, আপনারা ঢাকা রংপুর, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা কুমিল্লা, এই মানুষগুলো কিসে যাবে? তাহলে কিভাবে তারা এখান থেকে শিফট করবে, ঢাকা থেকে শিফট করবে? সে চিন্তা করতেছেন না। আপনারা বলতেছেন যে না, আপনারা ইংরেজের যে বিষয়টা, আপনারা লকডাউন মানেই তো তার এক জেলা থেকে আরেক জায়গায় যাবে না। তো আপনি যাওয়ার কথা বলছেন কেন? আগে বলে দেওয়া উচিত ছিল লকডাউন মানে আটকে তারিখ থেকে, আপনাকে একটা সীমিত সময় দেওয়া উচিত ছিল, এই তারিখ থেকে সব বন্ধ করে দেন। আমাদেরকে বললেই তো আমরা গাড়ি বন্ধ করে দিচ্ছি, সমস্যা তো নেই। আমরা তো সরকারের সঙ্গে সম্পৃক্ত সব সময়, সব বিষয়গুলো যোগাযোগ। আপনি যত পরিবহনের সঙ্গে আছেন এইজন্য প্রশ্ন আমরা যোগাযোগ করতেছি, আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি, চালু করতে বলতে আমরা সঙ্গে সঙ্গে চালু করছি। মিলন ভাই কিছু বলতে চান? বলা হচ্ছে তাই করছি। গুরুত্বপূর্ণ আপনাকে প্রশ্ন করতে যাচ্ছে উনি। জি, মিলন ভাই, বিষয়টা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে কথা অনেক জায়গাতে পত্রিকাতে আসছে, অনেক টেলিভিশনেও আজকে আসছে, যারা কোভিডের ভ্যাকসিন নিচ্ছে তারা নেক্সট ভ্যাকসিনটা যখন নেবে তার 3 মাসের মধ্যে তাদের উচ্চ রক্তচাপে
মাথা ইয়াতে তারা মানে মানে সর্বনাশ এই- রাঙা ভাই, এই সময় বলা এই- অনেক সময় বিপদ আছে, এইভাবে বৈজ্ঞানিক তথ্য দেওয়া বিপদ আছে। আলমগীর ভাইকে একটু বলবেন। রাঙ্গা ভাই, আপনি আলমগীর ভাই, ভুল তথ্য ডক্টর দিচ্ছেন, আলমগীর, ভুল তথ্য না। দিচ্ছেন। ডক্টর আলমগীর, ভয়ঙ্কর আমরা ডক্টর ব্যাপার। আলমগীর শুনতে না, চাই। আমি অবশ্যই ভুল তথ্য ভ্যাকসিন দিচ্ছি, নিয়ে- আমি জানতে চাচ্ছি যে ইট ইজ রাইট অর রং। আমি একজন না, না, একদম আমি 100% চিফ হুইপ, আমি একটা ডক্টর সম্পূর্ণ আলমগীর কি আছেন? আমিও ভুল বুঝছি। একটু আমি রাঙা ভাই, আছি। ডক্টর আলমগীর একটু হ্যাঁ। বলেন, উনি খুব আমি ভয়ঙ্কর তথ্য আমি দিচ্ছেন। যদি একটু বলি যে ভ্যাকসিন আমাদের রক্ত হিম হয়ে যাচ্ছে, বলেন তো তথ্যটি ঘটনা কি সম্পূর্ণ আসলে? ভুল। জি, এই ভ্যাকসিন সম্পর্কে এই তথ্যটি সম্পূর্ণ ভুল তথ্য। গুড গুড। এটা পৃথিবীর বিভিন্ন আমি নিজেও জায়গায় নিয়েছি, যে আমি নিজেও প্রতারণা আছে। কবিকের আপনারা যারা এখানে রাজনীতি করেন, আপনারা রাজনৈতিক বক্তব্য রাখবেন, কিন্তু ভ্যাকসিনের এক ধরনের পলিটিক্স, এক্স্যাক্টলি। সেটা একজনের বিরুদ্ধে রাখে। এটা তথ্যগতভাবে প্রমাণিত হয়নি। এটা ইউরোপিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা করেছে সেটাও ভুল, এবং একজন সদস্য কোনোভাবে বলেছে যে হ্যাঁ এটার সাথে সম্পৃক্ত আছে, তার কোনো তথ্য উপাত্ত উনি করতে পারেন নাই। গুড। জি আলমগীর ভাই, সেটাও একেবারে রিসেন্ট তথ্য। আর এর বাইরে আমি খালি একটা তথ্য যোগ করি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ মেডিকেল অথরিটি যৌথভাবে তারা অত্যন্ত শক্তিশালী একটি কমিটি করেছিল, এবং সেই কমিটির যে প্রকাশিত প্রতিবেদন, সেই প্রতিবেদন দ্বারা তারা নিশ্চিত করে বলেছে রক্ত জমাট বাঁধা বা এই জাতীয় কোন রকম কোন উপসর্গের সঙ্গে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। এটা এটা না, ইউরোপিয়ান তাহলে মিস্টার ইউনিয়নের মুর্তুজা যে authority- প্রশ্ন রাঙা ভাই করলেন, মিডিয়াতে কেন আমি একটু- দেওয়া আমি হচ্ছে? একটু- আমি একটু মিডিয়াতে বলি, আসলে রুবাই, মিডিয়াতে কেন প্রচার করা মিডিয়াতে হচ্ছে? আসে কেন? রুবাই, না, না, সাংবাদিক রুবাই, হিসেবে আমি এই দায় একটু আমরা বলি। কিভাবে নিব? এই না, না, অপবৈজ্ঞানিক রুবাই, তথ্যগুলো আমরা ছড়াচ্ছি। স্টাডিটা মিস্টার যেভাবে মুর্তুজা, আসছে আমি বলি, স্টাডির না, না, রেজাল্টটা প্রথমত যেভাবে কথা- আসছে, আমি স্টাডির মিডিয়ার রেজাল্টটা জায়গা থেকে আমি যেভাবে বলি, এক মিনিট, আমি মিডিয়ার জায়গা থেকে একটা বলি। এক জায়গায় একটু বলো, প্রথমত please। বক্তব্য হচ্ছে কোন মিডিয়া এই ধরনের তথ্য হুট করে প্রচার করে দিচ্ছে, কিন্তু আমি একটু বিনীতভাবে অনুরোধ করব, জি। আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে মিডিয়া মনে না করি, অনলাইন সবগুলো কাগজ পত্রিকা পোর্টালকেই যেন মিডিয়া মনে না করি। আমরা একটু মেইন স্ট্রিম যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের দিকে দৃষ্টি দেব, এবং আত্মপক্ষ সমর্থনের জায়গাতে আমি আত্মসমালোচনা করছি যে আমাদের কোনো গণমাধ্যম না বুঝে পুরোটা না জেনে এরকম সংবাদ রাঙা ভাই, আমরা আপনি প্রকাশ কোথায় করি, সেই দেখেছেন? দায় বেশি আমাদের লাগে না। আছে। রাঙা ভাই, আপনি কোথায় দেখেছেন? টেলিভিশনে যদি বলা হয়, আমি নিজেও ভ্যাকসিন নিয়েছি। না, আপনি কি টেলিভিশনে এক মাস দেখেছেন আগে আমিও এটা? নিয়েছি, আমি টেলিভিশনে দেখেছি। বাংলাদেশের টেলিভিশনে দেখেছেন? টেলিভিশনে দেখেছেন। সোশ্যাল মিডিয়া না, ফেসবুকে না? না না, ফেসবুকে গোলাম মুর্তুজা। রুবায়েত, আমি একটা কথা বলি, জি, এটা আমান ভাই। স্টাডিটা যেটা আসছে যে 4 মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার পরে 4টা লোকের ভিতরে পাওয়া গেছে ব্লাড ক্লট হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড রেট বলে একটা বিষয় আছে জনস্বাস্থ্যে। ব্যাকগ্রাউন্ড রেট হলো যে ভ্যাকসিন না দিলেও কয়জন ব্লাড ক্লট হবে, ভ্যাকসিন না দিলেও কয়জন হার্ট অ্যাটাক হবে। ধরুন 10 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হলো, এখানে 5 জন হার্ট অ্যাটাক করলো। যদি ভ্যাকসিন না দেওয়া হয়তো তাহলে কয়জন হার্ট অ্যাটাক করছে? 5 জনই কি? যদি 5 জনই হয় তাহলে এটা নরমাল। আর যদি দেখা যায় তার চেয়ে বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে, তখন সেখানে এই যে গবেষণার কথাটা যেটা বলা হলো, সেই গবেষণাতে বলছে যে যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন কোন এক সময়, সেই কোভিড আক্রান্ত ব্যক্তিরা, ভ্যাকসিনের কথা বলে নাই, কোভিড আক্রান্ত ব্যক্তিরা কয়েক মাস পরে দেখা যাচ্ছে 12-13 ধরনের কমপ্লিকেশনে ভুগেন, এবং কিছু কিছু জায়গাতে মস্তিষ্কের কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোতে তারা কোভিডের কারণে সেটা ভুগতে পারেন। এবং ভ্যাকসিন যদি নেওয়া হয় তাহলে সেই কমপ্লিকেশন গুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আমেরিকা থেকে একটা স্টাডি আসছে যে ভ্যাকসিন যারা নিয়েছে তারা ভ্যাকসিন নেওয়ার সঙ্গে রক্ত জমাটের কোনো কোরিলেশন খুঁজে পাওয়া যায় না। আনোয়ার ইসমাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম করোনায় জীবন ও জীবিকা রাজনীতি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইসমাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলের সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আলোচনা করছি করোনায় জীবন ও জীবিকা রাজনীতি। বিরতির আগে খানিকক্ষণ কথা বলেছি, বিরতির পরে আমরা ফিরে আসছি। রাঙা ভাই, আপনি যদি বলেন নতুন কোনো তথ্য আছে কিনা? নতুন তথ্যটা হচ্ছে যে আমরা খানিকক্ষণ আগে আমার একজন বিবিসি শুনে আমাকে বলেছে যে দক্ষিণ আফ্রিকায় যে আমরা যে করোনার ভ্যারিয়েন্টটা, হ্যাঁ, এটা হলো আলাদা রূপের একটা মানে করোনার আলাদা একটা রূপ। জি। এবং সেই রূপের কারণে তারা কিন্তু আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি, আমিও নিয়েছি, আপনিও নিয়েছেন, সবাই আমরা নিয়েছি, মানে প্রধানমন্ত্রীও এটিই নিয়েছেন। তো সুতরাং এই তারা বলছে এখন যে এই বাংলাদেশে বর্তমানে যে কোয়ারেন্টাইনটা আসছে বা চলছে বা যেটা হচ্ছে, সেটা এই দক্ষিণ আফ্রিকার এই সিমিলার একটা মানে কি বলবো, এটা ভ্যারিয়েন্ট, করোনার ভ্যারিয়েন্ট একটা এখানে আসছে। এটা
সুতরাং এই ইয়াতে এটা হচ্ছে না, এটা আপনারা আমাদেরকে অনেকেই বলেছে এবং তারাও মানে মনে করছে যে উইদিন মানে 6 উইক 7 উইক বাংলাদেশে পার ডে 1000 মানুষ মারা যাবে, তাদের ধারণাটা এরকম। জি। সুতরাং এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভয়াবহ যে বিষয়। আলমগীর ভাই এবং একটু কি BBC বলবেন, মতো- বিবিসির যে নিউজটার কথা বলা হচ্ছে, আমি একটু আগে দেখলাম, সেখানে বলা হচ্ছে আইসিডিডিআরবি কে তারা কোট করে বলছে যে বাংলাদেশে যেসব ধরা পড়ছে এখন করোনা আক্রান্ত 81%, 81%ই দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট। তো দক্ষিণ আফ্রিকা তো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে ফেরত পাঠিয়েছিল যে তাদের দেশে এটা কাজ করছে না, Right. যে ভ্যাকসিনটা আমরা নিচ্ছি, তাহলে আমরা এই ভ্যাকসিন নিয়ে কিভাবে কাজ করব, একটু ব্যাখ্যা আছে কিনা ডক্টর আলমগীর? এখানে আমি একটা কথা স্পষ্ট একটু করি, please। পৃথিবীর যে স্টাডি সেটা হয়তো আইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তরের পার্টনার, সেটা তারা আজকে তাদের একটা প্রেস রিলিজের মাধ্যমে এটা রিলিজ করেছে, এটা আমরা জানি। এবং আমি বহুদিন থেকে বলছি যে আলটিমেটলি আপনার ইউকে এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট তো রিপ্লেস করবে। ইউকে তে 89% রিপ্লেসমেন্ট ছিল ইউকে ভ্যারিয়েন্ট দিয়ে, সাউথ আফ্রিকা অলমোস্ট পুরো সাউথ আফ্রিকা এই ভ্যারিয়েন্টটা সার্কুলেশনে চলে গেছে আগের ভ্যারিয়েন্টটা রিপ্লেস করে, এবং পৃথিবীর 80টির বেশি দেশে এই ভ্যারিয়েন্টগুলো ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যেটা দেখেছি যে ইউকে ভ্যারিয়েন্ট প্রিডমিনেন্টলি সার্কুলেশনে ছিল, এবং সেটা মূলত আমাদের যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের কাছ থেকে, এবং সেটা এখন কিন্তু তুলনামূলকভাবে আমরা মার্চের লাস্ট উইকসে আমরা দেখলাম যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু যে স্টাডিটিতে 81% বলা হচ্ছে, টোটালি সিকোয়েন্সে করা হয়েছে 96। সো আমাদের এইভাবে একদম এটাকে জেনারেলাইজড করা এখনো উচিত নয়, কিন্তু যে কোনো ভ্যারিয়েন্ট যে কোনো সময় রিপ্লেসমেন্ট হতে পারে। ভ্যাকসিনের কথা আপনি যেটা বলেছেন, দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন এই করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় বিভিন্ন ভ্যাকসিনের, তখন বলেছে পৃথিবীতে যে কোনো ভ্যাকসিন যদি 50% এফেক্টিভ হয় তাহলে এই মহামারীর সময় ব্যবহার করতে হবে, কারণ এটা হবে জি। উন্নত টুলস। কিন্তু দক্ষিণ আফ্রিকা এই ভ্যাকসিনটাকে ফেরত পাঠিয়েছে, সেই খবর তো আমরা দেখেছি। না, দক্ষিণ আফ্রিকার যে ছোট স্টাডি করে ল্যাবরেটরি ভিত্তিক যে স্টাডি করে এটার বদলে জনসন এন্ড জনসনকে দিয়েছে, Right. সেখানে স্যাররা আছেন, পলিটিক্স আছে সেখানে, ভ্যাকসিনের পলিটিক্স আছে। হ্যাঁ, ওইখানে ভ্যাকসিন পলিটিক্স আছে। সো ওইখানে ওই অংশে আমি যাই না, কিন্তু এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনিকা এখানে কার্যকর, এবং আপনাকে যদি 10% প্রোটেকশনও দেয় এই ভ্যাকসিন, তাও এটা হবে ট্রান্সমিশন বন্ধ করার অন্যতম টুলস। সো আমরা এই ভ্যাকসিনে আস্থা রাখি, যদি ব্যাপক কোনো পরিবর্তন করতে হয় ডেফিনেটলি আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়ে সেটা না, কিন্তু আলমগীর ভাই, আমরা কি অন্য দেশের ভ্যাকসিন নেওয়ার জন্য কোনো আলোচনা করছি কিনা? জনসনের কিংবা ফাইজারের এই ধরনের কোনো আলোচনা হচ্ছে আমরা কিনা? ওপেন স্পুটনিক, রাশিয়াতে কিংবা চায়না, আমরা কি আলাপ করছি কিনা? মানে একটা দেশ নির্ভরশীলতাকে আমাদেরকে বিপদ ডেকে আনবে কিনা, আমরা ঝুঁকি বাড়াবে কিনা? না, আমাদের প্রথম 3 কোটি ভ্যাকসিন এখান থেকে কেনা হয়েছে, পরবর্তী 3 কোটি ভ্যাকসিন আমাদের ওপেন টেন্ডারের মাধ্যমে, সেটা জনসন এন্ড জনসন যেই WHO অ্যাপ্রুভ ভ্যাকসিন হবে তারা এখানে কমিট করতে পারবে। এখানে একটা আরেকটা যদি বলেন, যেটা গ্যাভি থেকে যেটা আসার কথা ছিল, তার কোনো খবর আছে কিনা আমাদের? না, সেটা আমরা একটা পর্যায়ে আমরা পেতে শুরু করবো, এটা হয়তো মে মাসের মাঝামাঝি সময় থেকে আমরা কোভ্যাক্স থেকে, যেটা গ্যাভি এবং WHO, সেটা মে মাসের মাঝামাঝি থেকে আমরা পেতে শুরু করব। সেখানে যেমন অ্যাস্ট্রাজেনিকা থাকবে, সেখানে জনসন এন্ড জনসনও থাকবে, সেখানে কিন্তু ফাইজারেরও মিক্স থাকবে। জি, ডক্টর আমানুল্লাহ ফেরদৌস প্লিজ। আমি ভ্যাকসিন নিয়ে যে কথাটা বলতে চাই, ডক্টর আলমগীর এখানে আছেন, আমরা অনেক কথা বলি টকশোতে, কিন্তু আসল কথাটা হারিয়ে যায়। আসল কথাটা কি বলেন, আপনি ঝেড়ে কেসে বলেন। হ্যাঁ, আসল কথাটা হলো যে ভ্যাকসিন নিতে হবে, এবং আসল কথাটা হলো ভ্যাকসিন নিতে হবে, আর আসল কথাটা হলো যে বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রমটা হয়তো ফেল করে যেতে পারে। কেন ফেল করে যেতে পারে? আমরা 3 কোটি আনলাম অ্যাস্ট্রাজেনেকা থেকে, আর 3 কোটি আমরা কোভ্যাক্স থেকে পাবো, গেভি অ্যালায়েন্স থেকে, এদের কাছ থেকে পাবো, ধরলাম 6 কোটি। আমাদের ভ্যাকসিন দরকার 26 কোটি, আপনি পাচ্ছেন অ্যারাউন্ড 6 করোড়। এবং এই ভ্যাকসিন যদি আপনি আগামী 4-5 বছর নিয়ে যান দেওয়ার জন্য, এখনই বিভিন্ন জেলা থেকে ভ্যাকসিন ফেরত আসছে। আমি একটা কথা স্পষ্ট করি, এখানে আমরা কোভ্যাক্স থেকে 6 কোটি 80 লক্ষ ভ্যাকসিন পাবো, আমরা 3 কোটি ভ্যাকসিন কিনেছি, আমরা 32 লক্ষ ভ্যাকসিন গিফট পেয়েছি, 10 কোটির বেশি। আমরা 3 কোটি ভ্যাকসিন এখন কিনছি এবং ওপেন টেন্ডারে যাচ্ছি। আমাদের মোট দরকার আগামী 2 বছরে 13 কোটি 80 লক্ষ ভ্যাকসিন, যদি আন্ডার 18 এ ভ্যাকসিন কোনো ভ্যাকসিন অ্যাপ্রুভ। আপনি কি মনে করেন যে আলমগীর ভাই, যে আমরা আগামী 2 বছরে 13 কোটি ভ্যাকসিন আমরা পেয়ে যাব? এবং না, 13 কোটি কেন, আপনার 26 কোটি ভ্যাকসিন ডোজ তো লাগবে, আপনার 26 কোটি 26 কোটি ভ্যাকসিন কি আমরা পেয়ে যাব? সেই ধরনের যে তৎপরতা, সেই তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা কথা হলো, ভ্যাকসিন কিন্তু জনগণ নিতে চাচ্ছে না, তার জন্য যে প্রচারণা, সেই প্রচারণাটা কিন্তু বাংলাদেশে সেরকম ভাবে কিন্তু নাই। আমি সেই ভয়টা পাচ্ছি। আপনি যদি
আমি তাহলে আসলে কিন্তু ভ্যাকসিন কার্যক্রমটা আমরা তো মাঠে কাজ করি আব্দুল্লাহ ভাই, আমরা মাঠে কাজ করি। আমরা একদম আমি পরশুদিনও জি। এখানে টিটো স্যার আছেন, আমি পরশুদিনও গোপালপুর গিয়েছি ভ্যাকসিনের কাজে, সো টাঙ্গাইলের। সো ভ্যাকসিনের মাঠে কাজ করি, আপনি জানেন আমাদের যে সক্ষমতা আছে আমরা দিনে 10 লাখ ভ্যাকসিন দিতে পারি, কিন্তু ভারতের একটি নিষেধাজ্ঞায় আমরা সেই ভ্যাকসিনের ক্যাম্পেইনটা করছি না। আমরা যদি আমাদের এখনো ভ্যাকসিন আমরা হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স, হাসপাতালে দিচ্ছি, যেহেতু এটা ইমার্জেন্সি অথরাইজেশনের ভ্যাকসিন, এখনো আমরা সাবধান আছি। আমরা প্রায় 1-1.5 মাসে দিলাম 60 লক্ষ ভ্যাকসিন, আর পৃথিবীর কোন দেশ একদিনে দিচ্ছে। আপনি জানেন যে প্রায় 40-50 লক্ষ ভ্যাকসিন না একদিনে ডক্টর আমানুল্লাহ দিচ্ছে। দেওয়ার কথা, কিন্তু আমেরিকা। আমরা কি যে কোনো দেওয়ার কথা ভ্যাকসিন আমি নিচ্ছি বলছি কিনা? সাউথ আফ্রিকান ভ্যাকসিন, এটা পলিটিক্সের কথা আপনি বলছিলেন, যদি একটু বলেন। না, সাউথ আফ্রিকা ভ্যাকসিন শুনেন, এখন এই ভ্যাকসিন সাউথ আফ্রিকা ভেরিয়েন্টের উপরে এবং ইউকে ভেরিয়েন্টের উপরে কতটুকু কাজ করে তার উপরে অনেক গবেষণা হচ্ছে। জি। যতটুকুই কাজ করুক, কিন্তু ভ্যাকসিনটা আপনাকে নিতে হবে নরমাল ভেরিয়েন্ট যেগুলো আছে সেগুলোর উপরে, এবং ওই ভ্যারিয়েন্ট গুলোর উপরে তার এফিকাসি একটা পার্সেন্টেজ আছে। ওকে, বিষয় অনেক ধন্যবাদ। সাংবাদিক গোলাম মুর্তজা কিছু বলতে যাচ্ছেন। এখানে সাংবাদিক গোলাম মুর্তজা, এখানে প্লিজ। হ্যাঁ হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনি যেটা উত্থাপন করেছেন, এবং সাউথ আফ্রিকা যে কোভিশিল্ড ফেরত পাঠালো তার উপরে ভিত্তি করে কথাটা বলা দরকার। প্রথমত কথা, বাংলাদেশের আইসিডিডিআরবি যে গবেষণাটা করেছে এবং যে গবেষণা করে আজকে সে ফলাফল প্রকাশ করেছে, জি। এই ফলাফলটিকে ধ্রুব সত্য ধরার কোনো কারণ নাই, এটাই প্রকৃত সত্য, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ তারা জিনোম সিকোয়েন্সিং করে যে নমুনা পরীক্ষা করেছে সেই নমুনাটা অত্যন্ত কম। আমাদের এখানে আরো প্রপার গবেষণা হলে তখন বোঝা যাবে যে সত্যি সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট 81% প্রাধান্য বিস্তার করছে কিনা, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, ভ্যাকসিন বিষয়ক এই যে সাউথ আফ্রিকায় কাজ করে না, সাউথ আফ্রিকায় কাজ করে না মানে সাউথ আফ্রিকা খুব ক্ষুদ্র একটা অংশের, অল্প সামান্য সংখ্যক মানুষের উপরে একটা ট্রায়াল করেছিল। সেটা কোনো বিজ্ঞান স্বীকৃত ভাবে ট্রায়াল না, যেটার দ্বারা প্রমাণ হয় যে সাউথ আফ্রিকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের উপরে কাজ করে না। এটা নিয়ে কাজ হচ্ছে এবং একেবারে আশা ছেড়ে দেওয়ার মতো কোনো পরিসংখ্যান আমাদের সামনে এই জায়গাতে নেই। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখন যে জায়গাটাতে মাঠ পর্যায়ে কাজ করেন আর যেখানেই কাজ করেন, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখন ভ্যাকসিন। ভারত রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই ভ্যাকসিন আমরা কবে পাবো আমরা জানি না। বাংলাদেশ এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন করতে চায়, অ্যাস্ট্রাজেনেকাতে চিঠি লিখেছে, এখন পর্যন্ত উত্তর পাওয়া যায় নাই। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে, সে ভ্যাকসিন আনতে চায়, এখন পর্যন্ত কোনো ওই অর্থে তেমন কোনো যোগাযোগ তৈরি হয়নি, আমরা অনেক দেরিতে এই যোগাযোগগুলো করেছি। এখন হচ্ছে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এই ভ্যাকসিনটি আমরা কি করে আনবো। আর এর চেয়ে বড় চ্যালেঞ্জ, আমি শেষ করি আমাকে একটু সময় দেন, সে বড় চ্যালেঞ্জ যেটা দেশের ভেতরে আপনি নিষেধাজ্ঞা দিচ্ছেন বা লকডাউন দিচ্ছেন, আপনি যে গরিব মানুষ, দিনমজুর যে শ্রেণী বাংলাদেশের, তাদের কথা বিবেচনায় রাখছেন না। আজকে তারা না খেয়ে থেকে আন্দোলন করছে, কালকে সেটা ওপেন করে দিচ্ছেন, পরশুদিন আরেক গ্রুপ না খেয়ে থেকে আন্দোলন করবে, সেটাকে ওপেন করে দিবেন। তার মানে হচ্ছে সরকার হযবরল অবস্থার মধ্যে আছে। এই হযবরল অবস্থা দিয়ে কোভিড-19 মোকাবেলা করা যায় না। আপনি এখন বলছেন 10 দিনের মধ্যে আমি আইসিইউ দ্বিগুণ করে ফেলবো, আপনি 1 বছর সময় পেয়েছেন, দ্বিগুণ করেন নাই। আপনি এখন বলছেন দক্ষিণ এশিয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন, 200 শয্যার আইসিইউ তৈরি করবেন, আপনি 1 বছরে বিরল দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেননি। এখন এসে আপনি জনগণের উপরে দায় চাপাচ্ছেন, জনগণ স্বাস্থ্যবিধি মানলো না। আপনি লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নেবেন, সেটা দিয়ে করোনা ভাইরাস ছড়ায় না। আপনি হেফাজতকে জনসভা করতে দিবেন, মিছিল করতে দিবেন, মিটিং করতে দিবেন, হেফাজতের সঙ্গে গিয়ে মারামারি করবেন, আর জনগণের উপরে দায় চাপাবেন যে জনগণ স্বাস্থ্যবিধি মানলো না। সরকারের এই জনগণের দায় চাপানো, এই যে আমাদের একটা ফ্যাশনেবল বিষয়ে পরিণত হচ্ছে, জনগণ এবং তথাকথিত কিছু অনেক ধন্যবাদ। জনগণ মানলো না, এখান থেকে বের হয়ে আসবে। আহসানুল টিটু এমপি, প্লিজ। টিটু ভাই অনেকগুলো প্রশ্ন মুর্তজা ভাই তুলেছেন। না, প্রশ্ন তো উনি তুলতেই পারে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি আমার পার্সোনাল সেফটি গুলি না নেই, মাস্ক যদি আমরা না পরি, আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন না হই, তাহলে তো আসলে সরকার তো মানে আর্মি দিয়ে, বিডিআর দিয়ে এটা কন্ট্রোল করতে পারবে না। আমাদের দেশে না, শুধু ইউরোপে, আমি জার্মানিতে, ইউকেতেও দেখেছি লকডাউন যখন দেওয়া হচ্ছে বা রেস্ট্রিকশন যখন দেওয়া হচ্ছে, তারা বের হয়ে আসতেছে। সো মানে যে জিনিসটা, মানে সরকারকে তো যে কোনো জিনিসের জন্যই দায়ী করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সবকিছুর জন্য দায়িত্ব সরকার নেয় এবং বহন করে, সেটা নিয়ে করা হয়। কথা হলো যে এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের
যে জিনিসটা করণীয় বলে আমরা মনে করি সেটা হলো সবাইকে মাস্ক পরতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। শুধুমাত্র জরুরি কার্যক্রম থাকলেই আপনি বাইরে যাবেন। আমরা কিন্তু লকডাউন দেওয়ার কথা যে সার্কুলারটা হয়েছে সেখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যাতে আমরা এক জেলা থেকে আরেক জেলায় যে এটাকে না ছড়াই বা মানে বেশি জনসমাবেশ না করি, বাট বেসিক যে নেসেসিটি যে কাজগুলি আছে মানে সেই জিনিসগুলো যেন করতে পারি সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। কিন্তু এখন যদি আমি ঢালাও ভাবে আমি যদি কক্সবাজার চলে যাই, আমি যদি বিনোদন কেন্দ্রে চলে যাই, সেই জিনিসগুলোর জন্য তো সরকারকে আপনি দায়ী করতে পারবেন না, বা বিডিআর, পুলিশ, আর্মি এগুলা নামায় দিয়ে লকডাউন করতে হবে এটাও তো সম্ভব না। আমরা তো শুধু বাংলাদেশ না, আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতেও কিন্তু এখন সংক্রমণের হার সংখ্যাজনকভাবে বেড়ে গেছে, কিন্তু সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু জীবন জীবিকা চলছে, এবং ইউরোপেও কিন্তু সংখ্যা বেড়ে গেছে। আপনি দেখেছেন টিটু ভাই, ভারতের কিন্তু দিল্লিতে, মহারাষ্ট্রে কিন্তু কারফিউ দিয়েছে, কিন্তু শুধু লকডাউনের কাজ হচ্ছে, তারা রাত্রিকালীন কারফিউ জারি করেছে। আমাদের এখানেও কিন্তু 6টা থেকে 6টা পর্যন্ত বলা হয়েছে যে প্রয়োজন ছাড়া বের হবেন না। মানে আপনাকে যে নিষেধাজ্ঞাগুলি দেওয়া হচ্ছে, হ্যাঁ আপনি হয়তো বলতে পারবেন যে হ্যাঁ নিষেধাজ্ঞাগুলি পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে পালন করা হচ্ছে না কেন। আমি মনে করি না যেটা খুব দায়িত্বশীল। ভাই আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো। এই যে আপনি নিষেধাজ্ঞা দিলেন যে আপনি বের হবেন না, তা আপনি অফিস খোলা রাখলেন কেন? বইমেলা চালু রাখলেন কেন? মানুষ যাবে কিসে? মানুষ যাবে কিসে? অফিস খোলা রাখার ব্যাপারটা শুনেন, আপনার অফিস খোলা রাখার ব্যাপারটা হলো যে হঠাৎ করে আপনি সবগুলা জিনিস বন্ধ করে রাতারাতি দিতে পারবেন, সেটা তো আলাদা ব্যাপার। সেটা তো আলাদা ব্যাপার। সেটা আমি তার সঙ্গে একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি অফিস খোলা রেখে বাস বন্ধ করলেন, তো মানুষ কি করবে? আপনি দিনমজুর যে কাজ করতে পারবে না, তো তার জন্য খাবারের ব্যবস্থা করবেন না? না খাবারে আমি বলি, আমরা গত বছরও অন্তত আমি আমার অভিজ্ঞতা, আমি এখনকার কথা বলছি, এখন এবারকার কথা বলেন, নিষেধাজ্ঞার কথা বলেন। এই মুহূর্তে আমার এলাকায় অন্তত পক্ষে আমার 50% পপুলেশনকে খাবার দেওয়ার মতো ইনাফ অর্থ বরাদ্দ কিন্তু আমার ওখানে গেছে। আমি কিন্তু চাইলেই আমার এলাকায় মানুষকে, গতবারও আমরা যখন লকডাউন করেছি তখন আমার এলাকার অর্ধেক মানুষকে কিন্তু আমরা খাবার দিয়েছি, এবং এবারও কিন্তু আমাদের ওই পরিমাণ ব্যবস্থা আমাদের হাতে আছে, যেহেতু আমরা ওইটা ফুল লকডাউনে যাই নাই সেই জন্য। আর আপনাকে আবারও বলি যে আসলে আতঙ্ক ছড়ানোর কিছু নাই। আমাদের এই কনসেন্ট্রেশনটা ঢাকায়, এই যে টোটাল 63 জন মারা গেছে তার মধ্যে 41 জন কিন্তু ঢাকায়, 10 জনের উপরে 11 জন হলো চিটাগাংয়ে। তো বাকি যে আমার মানে 62টা জেলা, সেইখানে কিন্তু এই পরিমাণ নাই। আমার একটা উপজেলার পর্যায়েও কিন্তু আজকে আমার স্বাস্থ্য সেবা, সেইখানে অক্সিজেন, সেইখানে টেস্টিং সবকিছু চলছে। জেলা পর্যায়ে আমার হাই ফ্লো নোজেল ক্যানোলার ব্যবস্থা এবং আইসিইউ বেডের ব্যবস্থা হচ্ছে। যে চাপটা যেটা আসতেছে, আমি সবাইকে একটু বলতে চাই যে হঠাৎ করে যদি সবাই ঢাকায় চলে আসে, সবাই যদি ঢাকায় একটা বেড খুঁজে, তাহলে কিন্তু পাবে না। আমাদের উপজেলা লেভেলে, জেলা লেভেলেও কিন্তু এই সুযোগ সুবিধাগুলি তৈরি করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে এমপি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন হলো যে ঢাকাতে আসে, আমান ভাই প্রশ্ন করার আগে দর্শকের ফোন আছে, সেটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নাল আবেদিন রামপুরা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার আলোচকবৃন্দের, সম্মানিত আলোচকবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, ঢাকা হচ্ছে সবচেয়ে হটস্পট, এখানে 70% মৃত্যুর হার, সংক্রমণ হারও ওই রকমই। সারা দেশকে লকডাউন না করে শুধু ঢাকাকে আইসোলেট করা সম্ভব কিনা, এক। দুই হচ্ছে, আফ্রিকান ভ্যারিয়েন্টটা যদি বাংলাদেশে 81% এসে থাকে, তাহলে আমরা 55 লক্ষ ভ্যাকসিন দিলাম, তাদের মধ্যে আফ্রিকান ভ্যারিয়েন্টটা আইডেন্টিফাই করা হয়েছে কিনা। যে আলমগীর ভাই কি উত্তর দিবেন কিনা, আমার মনে হয় খুবই টেকনিক্যাল প্রশ্ন। ডক্টর এস এম আলমগীর। এখানে দেখুন, আমরা যারা ভ্যাকসিন দিয়ে আক্রান্ত হয়েছি তাদের ভাইরাস আমরা সিকোয়েন্স করেছি। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা বেশ কিছু দ্বিতীয় সংক্রমণ, যেটা আমরা 1 বছর আগে, 6 মাস আগেও পেতাম না, যেহেতু আমাদের লোকাল ট্রান্সমিশনটা ওভারকাম করছে অন্য ভাইরাস, তো দ্বিতীয়বার সংক্রমণের সম্ভাবনাও থাকে। এখানে যেটা টিটো স্যার বারবার বলেছেন যে স্বাস্থ্যবিধির আসলে উপায় নাই। আপনার আফ্রিকান ভেরিয়েন্ট বলেন, ইংল্যান্ডের ভেরিয়েন্ট বলেন, পৃথিবীর যে কোনো ভেরিয়েন্ট, কোভিড-19 বলেন, প্রোটেকশন হচ্ছে যে মাস্ক পরতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়ার অভ্যাসটা রাখতে হবে, প্লাস সাথে টিকা নিতে হবে।
এই ছাড়া আমরা তো আসলে অন্য কোনো আরেকটা যেটা তিনি বলেছেন যে কেবল ঢাকাকে অবরুদ্ধ করাটা ঠিক হতো কিনা লকডাউন। এটা আসলে এটার হয়তো পরিসংখ্যান আমরা সবাই মিলে ঢাকায় বেশি বলি। ঢাকা 2 কোটি লোক, ঢাকা তো 2 কোটি, ঢাকায় সবচেয়ে বেশি ল্যাব, 84 লক্ষ টেস্ট গত 4-5 দিনে ঢাকায় হয়েছে, কিন্তু 84,000। কিন্তু আপনি আবার এটাও খেয়াল করেন, ঢাকার চেয়েও কনসেন্ট্রেশনের কথা যদি আমি চিন্তা করি, 21 থেকে 40 ভাগ সেটা মৌলভীবাজারে আছে, হবিগঞ্জে আছে, সিলেটে আছে, চিটাগংয়ে আছে, এবং আমাদের মুন্সিগঞ্জে কিন্তু অনেক হাই রেট আপনি সবকিছু বন্ধ করে দিতে পারবেন না। এবং রুবায়েত ফেরদৌস, আমাদের কিন্তু হাই রিস্ক জেলার সংখ্যা এখন 30টি। এটা কিন্তু সরকারের তথ্য, শুধুমাত্র ঢাকা না। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আপনি নিষেধাজ্ঞা দিলেন বা লকডাউন দিলেন, সেই লকডাউন দিয়ে আপনি তার আগে 48 ঘন্টা সময় দিলেন, সেই 48 ঘন্টায় তো ঢাকার মানুষ বা অন্য যে কোনো মানুষ সারা দেশে বিস্তৃত হয়ে গেল, সেইখানে তো ভাইরাস বহন করে নিয়ে গেল। এই জায়গাটিতে তো আমরা কিছু করলাম না। আমার আলোচনা বা সমালোচনার জায়গা ছিল ওই জায়গাটাতে, সেটাই বলেন যে এটাকে বলা হয় কনসেন্ট্রেটেড এপিডেমিক, কনসেন্ট্রেটেড ঘনীভূত মহামারী একটা পার্টিকুলার এরিয়াতে যখন হয়। ঢাকাকে আইসোলেট করা সম্ভব। আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান, যে শহরগুলোতে খুব বেশি পরিমাণে সংক্রমিত হয় সেই জায়গাগুলোকে সম্পূর্ণ আইসোলেট করে দেওয়া হয়, একটা স্টেট থেকে একটা স্টেটে ট্রাভেল বন্ধ করে দেওয়া হয়। ঢাকাকে আইসোলেট করা ভেরি মাচ সম্ভব। একটা প্রশ্ন যেটা আহসানুল হক এমপি সাহেব উনি যেটা বলছিলেন যে জনগণকে আমরা দোষ দিচ্ছি, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, জনগণকে দোষ দেওয়ার আগে আপনি কি কখনো আমরা কি কখনো চিন্তা করছি যে আমার সার্কুলারের ভিতরে কি পরিমাণ সিদ্ধান্তহীনতা ছিল? এই যে জনগণ পর্যটন কেন্দ্রে যাবে না, এটা কি আপনাকে বলতে হবে না? বলতে হবে এবং এনশিওর করতে হবে, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনাকে সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী যে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। গণতান্ত্রিক সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সমস্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অফিস থেকে আসতে পারে এবং ওনার হাতে সমস্ত ক্ষমতা এই সময়টাতে চলে আসে। এটা স্পষ্ট ভাষায় লেখা আছে। এবং এখানে আপনি দরকার পড়লে আপনি পার্লামেন্টে যাবেন, বিভিন্ন দেশের পার্লামেন্টে কিন্তু আপনার এই নতুন করে লকডাউনের জন্য কি কি সিদ্ধান্ত নেওয়া হবে, কি কি মেজার নেওয়া হবে, সেটা পার্লামেন্ট থেকে তার পারমিশন নিয়ে আসে। পার্লামেন্টে যাবেন, সেখান থেকে পারমিশন নিয়ে আসবেন। বারবার জনগণকে দোষ দেওয়ার যে বিষয়টা, জনগণ তার জীবন জীবিকার জন্য চায়। অনেক ধন্যবাদ। এহসানুল হক মিলন যদি বলেন যে জনগণকে দোষ দেওয়া হচ্ছে এই বিষয়টা সামনে এসে, এর মধ্যে রাজনীতি খুঁজে পাচ্ছেন কিনা আপনি? না, এই ক্রাইসিস মোমেন্টে কোনো রাজনীতি নেই। তবে যদি সরকার জনগণকে দোষে, তাহলে সরকার এটা ভুল করবে। আমি মনে করি এই ভুল আমরা স্বীকার করতে পারি না। আসলে একটু করে অনেকক্ষণ নাতি দীর্ঘ আলোচনা শুনলাম। আমি আবার ভ্যাকসিন স্পেশালিস্ট না, সায়েন্টিস্ট না, সেই জন্য এই ব্যাপারে গুণীজনের কথা শুনলাম, ভালোই লাগলো, শুনতে খুব ভালো লাগলো। কিন্তু কথা হচ্ছে, এই করোনা ভাইরাস আছে, চলছে, চলবে। এটা কি মার্চ মাসে চলে যায়? যেমনি আমরা দেখেছিলাম 2020 মার্চে করোনা থাকে না, আবার ঠিক তেমনি ভাবে দেখলাম 2021 মার্চে করোনা থাকে না। এর কি কোনো অন্তর্নিহিত কারণ বা কোনো রাজনীতি আছে কিনা সেটা আমার জানার বিষয়। রাঙ্গা ভাই কিছু কথা বললেন। রাঙ্গা ভাইয়ের সাথে আমার কথা হলো, এই দেশে যে বাসগুলো চালায়, এই বাসগুলো যদি সার্টিফিকেশনের চেসিসের ভিতরে লেখা থাকে 50টি আসন থাকবে, তারা বানিয়ে ফেলে 70টি। আচ্ছা, পৃথিবীতে কোন বিজনেস আছে গভর্নমেন্ট এনশিওর করবে 100% অকুপেন্সি থাকতে হবে? তাহলে কেন সরকার হঠাৎ করে 60% ভাড়া বাড়িয়ে দিল? এই ভাড়াটা কে দিচ্ছে? জনগণ দিচ্ছে। কেন জনগণকে দিতে হবে? সরকারের সার্কুলার অনুযায়ী আমাকে অফিসে যেতে হবে, অফিসে যেতে হলে আমাকে 60% ভাড়া বেশি দিতে হবে। সরকার কিন্তু, আমি চাকরিজীবী হিসাবে, আমাকে 60% ভাড়া বেশি দিচ্ছে না। অপরদিকে বাস মালিকদেরকে 60% সরকারে দিতে হবে। তার মানে এই সরকার জনগণের কাছে জিম্মি না, বিশেষ কোঠারিগত কতগুলি লোকের কাছে তারা জিম্মি, অর্থাৎ বাস মালিক, শ্রমিক মালিক, এগুলির সাথে সরকার জিম্মি রয়েছে। এটা কেন হতে পারে আপনি বলুন তো দেখি। রাঙ্গা ভাই বলেন, আপনাকে দেওয়া হচ্ছে, আপনার হাতে আমরা জিম্মি কিনা? না, ধন্যবাদ। জি, মাননীয় সাবেক শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বলুন রাঙ্গা ভাই, কেন আমরা 60% বেশি দেব? না, ঠিক আছে। আমার একটা গাড়ি, আমার ব্যক্তিগত গাড়ি, আমার ব্যক্তিগত গাড়ি, এটা সরকারি কোনো গাড়ি নয়, বিআরটিসি নয় বা অন্য কিছু নয়। তো আমার একটা গাড়ি আমি চালাবো, আমার ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে সরকার প্রতি। আপনিও জানেন, আমিও জানি। আপনিও প্রতিমন্ত্রী ছিলেন, আমিও প্রতিমন্ত্রী ছিলাম। তো আমরা জানি ভাড়া নির্ধারণ করা থাকে। আমরা নির্ধারিত ভাড়ায় তখনই চলবো। আমি বলছি, ঈদের সময় যখন আপনি ট্রিপল আপ করে নেন,
এমনি ভাবে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নেন, যখন আপনি ট্রিপল ইনকাম করছেন তখন কিন্তু কাউকে দিচ্ছেন না। সরকার এই মুহূর্তে 60% না বাড়িয়ে, ধরুন বিএনপির সময় 1 কিউবিক মিটার গ্যাস ছিল 7.5 টাকা, এখন হয়েছে 43 টাকা 50 পয়সা। এটা তো দেশের মিথেইন গ্যাস। এই বেলায় কি আপনি পারতেন না করোনার সময় আমরা 20% গ্যাসের দাম কমিয়ে দিই? ব্যারেল অফ পেট্রোল হচ্ছে এখন ধরেন $89, এটা যখন $144 গিয়েছিল কেয়ারটেকার সময়, তখন তেলের দাম বেড়ে হয়েছিল 89 টাকা। এখন কি আপনি এটাকে 20 টাকা কমিয়ে দিতে পারেন না? সরকার কোনো ভর্তুকি দিবে না, দিতে হবে জনগণকে। আপনারা রুটিন করে দিলেন যে বাসে একজনের বেশি একটা সিট খালি থাকতে হবে, আবার অফিস আদালত বন্ধ করলেন। দেখুন, আপনি যদি টাইম স্কুইজ করেন তাহলে ভিড় বাড়বে। আপনি কি চাচ্ছেন? এই যে আমাদের দুইজন বিশেষজ্ঞ ডক্টর সাহেবরা বললেন যে আমাদের স্পেস মেনটেন করতে হবে। স্পেস মেনটেন করতে হলে আপনার টাইমটাকে বাড়িয়ে দিতে হবে। আমি মনে করি 24 ঘন্টা যদি দোকান খোলা থাকে, আমি তাহাজ্জুদের নামাজের সময় দোকানে যাবো বাজার করতে, তখন আমি কাউকে পাবো না। দেখুন, ডাক্তার সাহেবরা বলছে জিমে যেতে হবে। আপনি দেখুন, রেডিসন হতে ওয়েস্টিন হতে প্রত্যেকটা জিম বন্ধ করে দিয়েছে, কারণ আমরা অ্যাক্সেস করতে পারবো না। তাহলে ঘরে বসে রোগে ভুগুন। আরে ভাই, কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাক্সেস করতে হবে, ভিটামিন ডি নিতে হবে, স্পেস মেনটেন করতে হবে, হাইজিনিক্যালি চলতে হবে। আপনারা সেটা করছেন কেন? অফিসগুলো, ব্যাংকগুলোকে 2 শিফটে করা যেত না? তাহলে বাসও যেতে পারতেন, 2 শিফটে অফিস হতে পারতো। আপনারা স্কুইজ করে জমাট করছেন। অপরদিকে দেখুন, মহা উৎসব উদযাপন করছেন আপনারা। কেন মহা উৎসব উদযাপন করতে হবে? আপনারা আগে থেকে সিদ্ধান্ত নিন। সরকার এই যে বললেন না, হজ বরল, আমাদের মুর্তজা ভাই বললেন সেটা, আর আমাদের সায়েন্টিস্টরা যে কথা বলছেন সেগুলি আমরা বুঝতে পারছি, সেগুলি আমরা শোনার চেষ্টা করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, নেদারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, বুলগেরিয়া, আইসল্যান্ড, থাইল্যান্ড, আয়ারল্যান্ড অ্যাস্ট্রাজেনিকা কেন ব্যান করে দিল? এটাও তো বুঝলাম না। যাক, এই বিষয়গুলো সায়েন্টিফিক ব্যাপার, আপনারা বুঝালি আমরা বোঝার চেষ্টা করব। জি, অনেক ধন্যবাদ মিলন ভাই। এত দর্শক যুক্ত হয়েছে, তার ফোনটি নিয়ে আমরা আবার আলোচনা কন্টিনিউ করব। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মিস্টার ফিরোজ বলছি শাহজাদপুর থেকে। জি বলুন। ভাইয়া, আমার গত এপ্রিলের 3-4 মাসে আমার ব্যবসার অনেক, আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী, আমার অনেক ক্ষতি হয়েছে। আমরা তো আসলে ভাই কিচ্ছুই পাই নাই। আমাদের আমরা যদি দোকান ভাড়াটা না দেই, বাইরেরা বলতেছে দোকান ভাড়া, তোমরা দোকান ছেড়ে চলে যাও, তোমরা দোকান ছেড়ে যাও। সেখানে জোর করে আমাদের কাছে ভাড়া নিচ্ছে। এরপরে আমরা বাসা ভাড়াতে থাকি, বাসা ভাড়া দিচ্ছে, আমাদের স্কুলের বাচ্চাদের বেতন নিচ্ছে। তাহলে আমরা ভাই কিভাবে চলবো? আমাদের কোনো কথা আপনারা টেলিভিশনে বলতেছেন না। এই যে বললাম, আপনার কথাটা আমরা শুনলাম, বলবো একজন প্রান্তিক ব্যবসায়ী, তার দুঃখের কথা, তার যে সুর এবং স্বর আপনি দেখলেন, খুব কষ্টে আছে সে। আমরা গত কোয়ারেন্টাইন যখন প্রথম আসলো, তখন আমরা চায়ের দোকান থেকে সব লকডাউন করে দিলাম। তখন কিন্তু তাদের একটা হাতে একটা পয়সা ছিল, একটা এটাকে কি বলবো আমরা, ব্যালেন্স, একটা সবার একটা ব্যালেন্স ছিল, 5,000, 5 লাখ, 10 লাখ, 1 লাখ, 500, 1000, যারে যা থাক চালাতে পারতো। কিন্তু এবার এই কোয়ারেন্টাইনের কারণে, ভাড়া দেওয়ার কারণে, উনি যেভাবে বলছেন দোকান ভাড়া দেওয়ার কারণে, বিভিন্ন কারণে সব তো বন্ধই, তারপরে কিন্তু ভাড়া দিতে হচ্ছে আপনাকে। যেমন আপনার নিঃশ্বাস নিতেই হবে, এটাতে কোনো উপায় নেই, ভাড়া তাদেরকে দিতেই হচ্ছে। তাহলে ভাড়া যদি তাদেরকে দিতেই হয়, তাহলে আবার এই যে আবার কোয়ারেন্টাইন আসলো, আবার সব কিছু বন্ধ, আবার লকডাউন, তখন এই মানুষগুলো আসলে খাবে কি? এই মানুষগুলো খাওয়ার ব্যবস্থা তো এনি হাউ দেশ বিক্রি করে হলেও কিন্তু জনগণকে বাঁচানোর সরকারের ক্ষমতা রয়েছে, সরকার সেটা ইচ্ছা করলেই করতে পারে। এবং আমি মনে করি যারা সরকারকে পরামর্শ দেন বা সরকারকে বলেন এই জিনিসগুলো, চোখে আঙ্গুল দিয়ে দেখানো উচিত যে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থাটা কি। আজকে ক্ষুদ্র পরিবহন ব্যবসায়ীদের যাদের 1, 2, 3, 4টা গাড়ি আছে, তাদের অবস্থানটা কি, তাদের উপায়টা কি? 67 দিন এর আগে গাড়ি বন্ধ ছিল। কোনো গাড়ির মালিক কিন্তু বা শ্রমিকরা যেভাবে পয়সা পাওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু তারা কিন্তু সরকার থেকে এই ধরনের কোনো পয়সা পায়নি। এখন 2014 সালে গাড়ি পড়েছে, তখন কিন্তু সবাই সমানে পয়সা পেয়েছে তারা, এবং যারা ক্ষতিগ্রস্ত সকলকে মাননীয় প্রধানমন্ত্রী পয়সা দিয়েছেন। কিন্তু এখন এই যে এতদিন পরে আসার পরে, 67 দিন বন্ধ থাকার পরে, তারা নিজের পরনের ভালো লুঙ্গিটাও বিক্রি করে দিয়ে একটা পুরানো লুঙ্গি কিনেছেন, বিছানা চাদর বিক্রি করে দিয়ে একটা পুরানা চাদর কিনেছেন, একটা মশারি বিক্রি করে দিয়ে আবার পুরানা একটা মশারি কিনেছেন। তো নানাবিধভাবে তারা কিন্তু চলেছেন। এখন কিভাবে চলবে না আল্লাহ জানে, আমি ঠিক বুঝতে পারি না এগুলো। আমি বলবো এই আপনাদের এই মাধ্যমে, মানে আপনাদের আরটিভির বা এই টেলিভিশনের মাধ্যমে আমি পরিবহন মালিক শ্রমিকদের বলবো, অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের শ্রমিকদের এবং মালিকরা যারা অসহায় মালিক, তাদের জন্য একটা কোনো ব্যবস্থা আপনারা করবেন, যাতে ভবিষ্যতে, ইতিপূর্বে আমাদের সম্পর্কে যে কথাগুলো মানুষে বলেছে যে তারা, আপনারা যে রেগুলার একটা চাঁদা, কল্যাণ চাঁদা উঠান, আপনারা এটা কী করেন, এই কথার যেন সম্মুখীন আমাদের হতে না হয়।
তবে ঢাকায় যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে জোরপূর্বক আমাদের গাড়িতে উঠছে এবং 90% গাড়ি নয়, মাত্র 5% গাড়ির মালিক বা শ্রমিক তারা কিন্তু বেশি যাত্রী নিচ্ছে, এটা সত্যি, তারা বেশি যাত্রী নিচ্ছে, এটা আমরা দেখেছি টেলিভিশনে। আমরা চাই যে এদের আইনগত এদের একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং এদের আইনগত ব্যবস্থা নিলে আর যারা 90% গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু সঠিকভাবে গাড়ি চালাবেন, সরকার নিয়মে অনুযায়ী তারা চালাবেন। মিস্টার মুর্তজা একটা প্রশ্ন করতে যাচ্ছে আপনাকে। বলছি রাঙাভাই তো পরিবহন শ্রমিকদের মালিকদের পক্ষে কিছু কথা অন্তত বলতে পারলেন, কিন্তু বাংলাদেশে গরিব, ভালো কথা তিনি বলেছেন, কিন্তু বাংলাদেশে গরিব মানে তো শুধুমাত্র পরিবহন শ্রমিকই নয়, গরিব মানে তো আরো বিভিন্ন আমি ক্ষুদ্র ব্যবসায়ী বলেছি, হ্যাঁ বলেছেন, বলছি আমার যে জায়গাটাতে প্রশ্ন, এই যে এমপি সাহেব যে বললেন মানুষকে খাওয়ানোর এই ব্যবস্থা, অর্থমন্ত্রীকে গতকালকের ঘড়ির কাঁটা অনুযায়ী তো গতকাল হয়ে গেছে, গতকালকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনারা গরিব মানুষের জন্য কি করলেন, নিষেধাজ্ঞা তো দিলেন, অর্থমন্ত্রী কিন্তু এই প্রশ্নের জবাব দিতে পারেন নাই। তিনি বলেছেন যা যা করা দরকার যথাযথ ব্যবস্থা নেওয়া হইবে, মানুষের খাবার দরকার আজকে, আর আপনি যা যা দরকার যথাযথ ব্যবস্থা নেওয়া হইবে, ফিউচার টেন্সে কথা বলছেন না। আজকে স্বাস্থ্যমন্ত্রী ভাই, আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছে গোটা ঢাকার বাড়িদের মালিকদের দরকার হলে সবগুলোতে ক্লিনিক করে দেওয়া হবে। আমি অর্থমন্ত্রীর কথা বলছি। আমার বক্তব্যটা হচ্ছে যে নিষেধাজ্ঞা বা এই কোভিড-19 থেকে বাঁচার জন্য শুধুমাত্র আমরা যারা মোটামুটি ভাবে সুবিধাপ্রাপ্ত শ্রেণী তারাই যদি সচেতন থাকি এবং আমি যদি গরিব মানুষদেরকে যদি এর আওতায় না আনার চিন্তা করি, তাহলে আপনি কোনো অবস্থাতেই এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারবেন না। করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হলে আপনার বাড়ির যে কর্মী, আপনার গাড়ির যে চালক, আপনার চারপাশে যারা নানা রকমের কাজ করে জীবন নির্বাহ করেন, তাদেরকে আপনার এর আওতায় আনতে হবে, তাদের বিষয়কে আপনাকে আলাদা করে ভাবতে হবে। তাকে আপনি চাল দিবেন, ভাত দিবেন, খিচুড়ি দিবেন না, টাকা দিবেন, কিছু না কিছু একটা আপনাকে করতে হবে। যে এমপি সাহেব যেভাবে বলছেন যে ব্যবস্থা সব আছে, কাজীর গরু কেতাবে থাকলে লাভ নাই, কাজীর গরু গোয়ালে থাকতে হবে, মানুষের খাবার পেতে হবে, রিকশাওয়ালার খাবার পেতে হবে, ঠেলাগাড়িওয়ালার খাবার পেতে হবে, বস্তিতে যারা থাকে তাদের খাবার পেতে হবে। তাদেরকে যদি আপনি খাবার দিতে না পারেন তাহলে তারা এসে মিছিল করবে। নিউ মার্কেটের দোকানদাররা, গাউসিয়ার দোকানদাররা, কর্মচারীরা, তাদেরকে যদি আপনি 7 দিনের টাকার নিশ্চয়তা দিতে না পারেন, কোথায় লকডাউন, কোথায় স্বাস্থ্যবিধি, তারা এসে মিছিল করবে, গাড়ি ভাঙবে, অবরোধ করবে। এদেরকে আপনি ঠেকাতে পারবেন না। ক্ষুধার চেয়ে, করোনা ভাইরাসের চেয়ে ক্ষুধা অনেক বেশি ভয়ঙ্কর। এটা আমরা যারা অনুধাবন করি না তাদের হচ্ছে এক ধরনের, আমরা ভুলে গেছি যে আমরা একটা দরিদ্র জাতি, আমরা ভুলে গেছি যে আমাদের দেশে এখনো খাবারের কষ্ট আছে, আমরা ভুলে গেছি যে একজন মানুষ খাবারের কষ্টে যদি থাকেন তাহলে তিনি যে কোনো কিছু করতে পারেন, তাকে আপনি কোনো অবস্থাতে আটকাতে পারবেন না, কোনো অবস্থাতে স্বাস্থ্যবিধি, মাস্ক, কোনো কিছু করাতে পারবেন না যদি তার পেটে খাবার না থাকে। অনেক ধন্যবাদ। একটা যেটা বলা হচ্ছে যে এই করোনা ভাইরাসের সচেতনতা যাই বলি, কমিউনিটিকে এনগেজ করতে হবে। একটা করোনা রেজিলিয়েন্ট কমিউনিটি তৈরির কোনো উদ্যোগকে আমরা দেখেছি গত 1 বছরে? না, কমিউনিটি রেজিলিয়েন্সটা সেরকম ভাবে দেখা যায় না। কমিউনিটি এনগেজ না করলে কোনো অ্যাওয়ারনেস কিন্তু আপনি সফল করতে পারবেন না। সেই এনগেজমেন্ট আমরা করতে চেষ্টা করেছি কিনা? কমিউনিটি এনগেজমেন্টের জন্য আমাদের এখানে রিসোর্স আছে, আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো এবং সোশ্যাল নেটওয়ার্কগুলো বেশ ভালো, স্ট্রং। সেটাকে এনগেজ করার কোনো সম্ভাবনা আমি দেখি নাই, আগেও দেখি নাই, এখনো দেখছি না। আমি শুধু একটা প্রশ্ন, আমি শুধু একটু আনসার দিচ্ছি, আমাকে 1 মিনিট সময় দিবেন। যে মুর্তজা ভাইয়ের সাথে 5 মিনিট সময়, আপনাদের 5 মিনিট, আপনি বলেন। আচ্ছা, সারা বিশ্বে আমাদের সরকারের যখন গত মার্চ এবং এপ্রিলে যখন এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়, তখন ধারণা করা হয়েছিল এটাই বুঝি শেষ, কিন্তু এটা কিন্তু শেষ না। সরকারের একটা ধারণা হয়ে গেছে যে আমরা তো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে দিয়েছি, কিন্তু আপনি দেখবেন আজকে যদি আপনি হিসাব করেন যে গত 1 মাসে সারা বিশ্বের দেশগুলো কি করছে, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কি কি প্রণোদনা প্যাকেজ দিচ্ছে। যেমন গতকালকে আমেরিকাতে কি করলো, গত 1 সপ্তাহ আগে অস্ট্রেলিয়াতে কি করলো, 15 দিন আগে আপনার ভিয়েতনামে কি করলো, এবং আমাদের মতো দেশগুলা যারা, তারা কি করছে, ইন্দোনেশিয়াতে কি করছে। প্রণোদনা প্যাকেজ কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে, লোন করে হলো দিয়ে যাচ্ছে। এখন বলছে যে আমি টাকা পয়সা লোন করে এনে হলো আমাকে আগে এই অবস্থাটা সামাল দিতে হবে। আপনি রিজার্ভে হাত দিচ্ছেন লোন দেওয়ার জন্য, আপনি রিজার্ভে হাত দিচ্ছেন এই যে পায়রা বন্দরকে এই যে ড্রেজিং করার জন্য। আর এই সময়টাতে যদি মানুষকে নতুন করে প্রণোদনা প্যাকেজ গুলা এবং ভিজিবল হতে হবে, এটা হলো একটা পয়েন্ট। এটা শেষ হয়ে যায় না, অনেকের ধারণা এটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যায় না। 2 নম্বর পয়েন্ট, প্রণোদনা প্যাকেজ মানে বিজিএমইএ কে দেয়া না, প্রণোদনা প্যাকেজ মানে গরিব মানুষকে, এটা বুঝতে হবে। না, গরিব মানুষের হাতে যায় না, বললাম
সত্য যে 1500 কোটি টাকা ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে 5 কোটি টাকা মাত্র রিলিজ করা হয়েছে। আপনার কাছে নিশ্চয়ই সেই তথ্যটা আছে। কন্ট্যাক্ট ট্রেসিংটা বাংলাদেশে ফেল করে গেছে। আপনি দেখেন আজকে 8000 লোক, প্রায় 8000 লোক আক্রান্ত হলো। এই 8000 লোকের সাথে 5 জন করে ধরলেও 40,000 লোককে কিন্তু রিচ করা দরকার ছিল। কন্ট্যাক্ট ট্রেসিং, মহামারী নিয়ন্ত্রণ করতে গেলে কন্ট্যাক্ট ট্রেসিং করতে হয়। আলম সাহেব আছেন এখানে, কন্ট্যাক্ট ট্রেসিংটা কিন্তু সম্পূর্ণ ফেল করে গেছে বাংলাদেশ থেকে। সেই কন্ট্যাক্ট ট্রেসিং এর কোনো খবর নাই। কোয়ারেন্টাইন যা বলি আমরা, সেই কোয়ারেন্টাইন কিন্তু মোটামুটি ফেল করে গেছে। আপনি সিলেটে বলেন, চিটাগাঙ্গে বলেন, সিলেটে দেখবেন কোয়ারেন্টাইন আছে কিন্তু বিয়ে শাদী করতে যাচ্ছে। আপনি বললেন যে হেলথ আমান ভাই, এটাই যে একটা প্রশ্ন ছিল যে 1500 নেবে না, এটাই বলা হচ্ছে 7 দিনের লকডাউন 14 দিনের কোয়ারেন্টাইন, এর মানে কি আসলে? এর কোনো ব্যাখ্যা আছে কিনা? লকডাউন 7 দিনের জন্য করছে, কিন্তু কোয়ারেন্টাইনই তো আমাদের 14 দিন করতে হয়। এই 7 দিন যে এক্সটেন্ড করবে তার 7 দিনের লকডাউনের যে সিস্টেমটা সেটা এইভাবে নাই। 3 দিনের জন্য দেওয়া হয় একটা দুটা কেস ধরা পড়লে, 7 দিনের জন্য দেওয়া হয় এই যে 100টা 200টা কেস ধরা পড়লে। কিন্তু আমাদের মতো যে অবস্থা, আমাদের বাংলাদেশের যে অবস্থা, এখানে লকডাউনের কোনো কাজ হবে না, ইভেন 14 দিন দিলেও কোনো কাজ হবে না। এখন কি দিতে হবে, কঠিন পদক্ষেপটা কি নিতে হবে? ভারতের দিকে তাকান, ভারত কিন্তু তাদের সংক্রামক আইন অনুযায়ী সেখানে তারা কার্ফু ঘোষণা করেছে। আপনি মানুষকে পারবেন না ঘরে ধরে রাখতে। মানুষ তো ঘরে থাকতে চায় না। সে তো দেখছে যে তার আশেপাশে কেউ মারা যাচ্ছে না, সে তো দেখছে যে সে ডেথ রেট অনেক কম, কিন্তু সার্বিকভাবে যে একটা দেশ বিপদে পড়ে যাবে সেটা তো জনগণকে আপনি খুব ভালোভাবে বুঝান নাই। আপনি 1 বছর সময় পাইলেন যে 1500 হেলথ টেকনোলজিস্ট নেবেন, আপনি 150 জন নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন, এখনো তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেন নাই। তাহলে আপনি জেনারেল সিকুয়েন্সিং বলেন, আর এই যে আরটিপিসিআর মেশিন চালানোর কথাই বললেন, আর কন্ট্যাক্ট ট্রেসিং এর কথা বললেন, রিসোর্স যদি যারা জেনারেল সিকুয়েন্সিং করতেছে তাদের রিসোর্সের প্রবলেম। আপনি কিটের এই যে আপনি সাফিসিয়েন্ট নাম্বার অফ কিট আনতে পারছেন না, মেশিনগুলোকে তিন শিফটে আপনি চালাতে পারছেন না। এই জিনিসগুলো তো আমরা শুনছি। আপনি বলতেছেন যে বগুড়া থেকে লোক আসছে, এই যে মিলন ভাই বললেন যে মিলন ভাই আপনাদেরও তো দায় আছে, আপনারা তো অনেকদিন সরকারে ছিলেন। বগুড়া থেকে লোক আসছে, কুমিল্লা থেকে লোক আসছে, এখানে কোনো রেফারেল সিস্টেম ডেভেলপ করে নাই। বগুড়া থেকে কেন লোক আসবে ঢাকাতে? এটা তো অক্সিজেন দরকার। আইসিইউ কেন খুঁজবে সবাই? আইসিইউ তো অনেক পরের ব্যাপার। এই যে ভেরিয়েন্টটা আসছে, এই ভেরিয়েন্টে আইসিইউ এবং ভেন্টিলেশনে গেলে তো ব্যাক করে আসাটাও অনেক রেটও অনেক কম। আপনার তো অক্সিজেন দরকার, সে অক্সিজেন কি বগুড়াতে নাই? সে অক্সিজেন কি জেলা হসপিটাল গুলোতে নাই? তাহলে 1 বছর আমরা কি করলাম? আমাদের সামনে এই প্রশ্নগুলোকে আনতে হবে। কোন জমায়েতের কথা যেগুলো বললেন আপনি, যে সামনে ডক্টর, আমার একটা জাস্ট প্রশ্ন, আপনি যে বলেন আরো কঠোর হতে হবে, লকডাউনে আরো কারফিউ দিতে হবে, ঘরের মধ্যে মানুষ থাকলো, এই যে রিকশাওয়ালা, প্রান্তিক মানুষ, বস্তিবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের খাবারের সেই সংস্থানটা হচ্ছে কিনা, সেই আয়োজনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তথ্য পাচ্ছি না। খাবারের সংস্থান তাদের বাসায় যে তখন খাবার পৌঁছে দিতে হবে, ও রিকশাওয়ালা খাবে কোথায়? আপনি ইন্দোনেশিয়াতে একদম মাঠের ভিতরে প্যাকেট করে খাবার রেখে দিচ্ছে, যাদের খাবার দরকার তারা এখান থেকে খাবার নিয়ে আসবে গিয়ে, একদম লাইন করে রেখে দিচ্ছে। যারা কোভিড প্রবলেমে আছে তারা এখানে। আপনি তো টিটু ভাই যদি বলেন, ইন্দোনেশিয়ার লোক কিন্তু বাংলাদেশের চাইতে জনসংখ্যা ইন্দোনেশিয়া অনেক বেশি, তারা কিভাবে পারছে, আমরা কিভাবে পাচ্ছি না? টিটু ভাই বলেন। পাচ্ছি না এই কথাটা কেন বলা হচ্ছে আমি তো জানি না। আমার কনস্টিটিউয়েন্সিতে আমি গত বছর যখন 24শে মার্চে আমাদের লকডাউন শুরু হলো, আমরা 50,000 পরিবারকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি, হটলাইন করা হয়েছে, কারো যদি খাবার দরকার হয়েছে মানে 30 কেজি করে চাল দেওয়া হয়েছে, এবং সেই সাথে আনুষঙ্গিক বাজারও আমরা করে দিয়েছি। যারা কোভিড আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে আমরা বাজার পৌঁছে দিয়েছি। আমরা কি এবারের জন্য প্রস্তুত দিচ্ছি কিনা, এবার যেরকম দিতে হতে পারে? শেষ করি, উত্তরগুলো দিতে দেয়। এই মুহূর্তে আমার কাছে, আমি বাকিদের কথা বলতে পারবো না, অর্থমন্ত্রী কেন উত্তর দিতে পারলো না এটাও আমি বলতে পারবো না, বাট এই মুহূর্তে আমার কাছে আমার হাতে 50 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি যদি 10 কেজি করে চাল কিনি, অন্তত আমি 10,000 পরিবারকে আমি চাল দিতে পারবো। তো আমার কাছে নাই এই কথাটা ঠিক না। গতবার যখন আমি চায়ের দোকান বন্ধ করেছি তাদেরকে আমি বস্তায় করে চাল পৌঁছে দিয়েছি। গতবার যখন আমি আমার লকডাউন করেছি তখন আমি রিক্সাওয়ালাকে চাল তার রিক্সায় পৌঁছে দিয়েছি। বাড়ি বাড়িতে যে আমরা চাল পৌঁছে দিয়েছি। আমাদের খাদ্যের কোনো অভাব নাই, এবং আমাদের হাতে যে পরিমাণ এই গত 7 দিনে আগে আমার কাছে 50 লক্ষ টাকা পর্যন্ত নগদ পৌঁছেছে। এইটা বিতরণ শেষ হওয়ার পরে আরো বরাদ্দ আমাদেরকে দিবে আমরা চাহিদা দিলেই। তো এই জিনিসগুলো আমি জানি না মুক্তরা সাহেব থেকে এই তথ্যগুলি পাচ্ছে বা কেন ওনারা পাচ্ছে না। আমার কাছে, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে এই মুহূর্তে নগদ 50 লক্ষ টাকা আছে শুধুমাত্র হতদরিদ্র মানুষগুলাকে মানবিক সহায়তা দেওয়ার জন্য। আপনি আমাকে একটা তথ্য দেন, ঢাকা শহরে কত গরিব মানুষ আছে? ধরে নিলাম ঢাকা শহরে 5 লক্ষ। না শেষ করি, আমি বলি, আমারটা শেষ করতে দেন। আমি তো আপনার সাথে কথা বলতেছি না। আমার প্রশ্নটা, মেইন সমস্যা তো ঢাকা কেন্দ্রে।
না, আমাকে একটু আমার বলতে দেন। প্রশ্নটা করি তারপর আপনি জবাবটা আমার দেন। কথাটা একটু বলতে দেন, তারপর আপনি বললেন, আপনি বলছেন তো অনেক। আচ্ছা টিটু ভাই বলেন, টিটু ভাই বলেন। হ্যাঁ, আমার এলাকায় 30 থেকে 35,000 ফ্যামিলি আছে যারা সোশ্যাল সেফটি নেটের মধ্যে পড়ে। তারা বছরে অন্তত প্রতি মাসে তারা টাকা পাচ্ছে এবং 4 বারে আমরা তাদেরকে খাদ্য দিচ্ছি। টিটু ভাই আমি এই কথাগুলো জানি, টিটু ভাই আমি এই কথাগুলো জানি, আপনি যে কথা বলছেন উপজেলা লেভেলে অক্সিজেনের ব্যবস্থা আছে, জেলা লেভেলে অক্সিজেন এবং তাহলে এটা উনি টিআর এর কথা বলতেছে, টিআর না আপনি যে টিআর কথা গরিব মানুষদের বলছেন খাওয়ার জন্য, টিআর না। টিটু ভাই আপনি যে Test কথা level বলছেন আমি সেই কথা জানি, আমি সেই তথ্য জানি, সেটা নিয়ে আপনার সাথে তর্ক করছি না। আমি তর্ক করছি যে ধরেন ঢাকা শহরে 2 কোটি মানুষ থাকে, ঢাকা শহরে যদি আমি ধরি যে 10 লক্ষ গরিব মানুষ আছে যারা দিন এনে দিন খান, আপনি এবারে যে আমি তর্কের জন্য বলছি, আমি সিটি কর্পোরেশন আছে, মেয়র সাহেবরা আছে এবং ভাই আমার শেষ করতে দেন। মেয়র সাহেব আছে, মেয়র সাহেবরা ঘুমায়, মেয়র সাহেবরা জায়গা থাকে না, এইগুলা বললেন না। মেয়র সাহেবরা মশা মারতে পারে না, মেয়র সাহেবরা ঘুমায়, মেয়র সাহেবরা প্রদর্শনী করতে পারে, মেয়র সাহেবরা গরিব মানুষকে খাওয়ায় না, এগুলা বললেন না। 60 থেকে 70 লক্ষ মানুষ আছে ঢাকা শহরে, আপনি আমাকে বলেন যে এই নিষেধাজ্ঞা গত 10 দিনে তো আমরা কোনো মেয়র সাহেবকে দেখি নাই রাস্তায়। এই গত 10 দিনে যখন থেকে আপনি নিষেধাজ্ঞা দিলেন তখন থেকে কোন গরিব মানুষটার জন্য একজন গরিব মানুষের খাবার পৌঁছাইছেন? আপনি আমাকে একটু উদাহরণ দেন। আপনি যে আপনার এলাকার কথা বলছেন সেটা আমি জানি, আমি বলছি ঢাকা শহর নিয়ে কথা। কোন বস্তিতে আপনারা খাবার দিচ্ছেন? কোন রিকশাওয়ালাকে আপনারা খাবার দিচ্ছেন? কোন ঠেলাগাড়িওয়ালাকে আপনারা খাবার দিচ্ছেন? কোন দোকানের কর্মচারীরা আপনারা 7 দিনের টাকা দিচ্ছেন কাউকে? 60-70 লক্ষ মানুষের কাউকে দিচ্ছেন? কাউকে দেন নাই। অর্থমন্ত্রী জবাব দিতে পারেন নাই কেন? কারণ এদেরকে দেয় নাই দেখে। আপনি যদি এই মানুষদেরকে খাওয়াতে পারবেন না, এই মানুষদেরকে আপনি ঘরে রাখতে চাইবেন, এই মানুষদেরকে বলবেন যার পেটে খাবার নাই সে আপনার বাঁচানোর জন্য মানে মুখে মাস্ক পরে ঘুরে বেড়াবে, তার পেটে খাবার লাগবে না। খাবারের দোকান আপনি যেটা বলছেন যে আপনার এলাকার কথা, আপনাকে 50 লক্ষ টাকা দিয়েছে, সেটা এমপিদেরকে দেওয়া হয়েছে, এমপির এলাকায় কাজ করতে, সেটা সারা বছরই আপনাদেরকে কিছু কিছু দেওয়া হয়, আপনারা কিছু কিছু কাজ করেন। আমি বলছি এই এখনকার কথা, এখনকার পরিকল্পনা নিয়ে, এখনকার গরিব মানুষ নিয়ে, এখনকার প্রতিদিনের চিত্র নিয়ে এইখানে আপনার কাজ কি? আপনি বলছেন অক্সিজেন আছে উপজেলা লেভেলে, অমুক জায়গাতে আছে। মুগদা হসপিটালে মানুষ প্রপার অক্সিজেন পাচ্ছে না। এর এই 4 দিন 5 দিন আগে ঢাকার 5টা হসপিটাল ঘুরে একজন মানুষ মারা গেছে। তার মানে হচ্ছে সবই আছে, নাই বললে যদি আমি বলে দেই তাহলে তো আর হবে না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এর সব রকমের অবকাঠামো আছে, নিশ্চয়ই এখানে অনেক কিছু আছে, কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে অনেক কিছু যেমন আছে, সেই অনেক কিছু দিয়ে আবার বহু কিছু সমাধান করা যাচ্ছে না। মহামারীকালীন সময়ে যে ঐক্যমতের ভিত্তিতে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা নিতে হয়, সরকারের সেই সামগ্রিক পরিকল্পনা নাই। সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছে, প্রথম দিন বলেছে লকডাউন, দ্বিতীয় দিন বলেছে নিষেধাজ্ঞা, কাগজে কলমে নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা দেওয়ার সময় সরকার কারোর সঙ্গে কোনো আলোচনা করে নাই, সংসদে আলাপ করে নাই, নিজেরা বসে আলাপ করে নাই। যার নিজের সুবিধা মতো একটা ঘোষণা দিয়ে এরকম একটা জিনিস সে তৈরি করে দিয়েছে, দিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব, একটার সঙ্গে আর একটার সঙ্গে মিল নাই। গেমস চলবে, বইমেলা চলবে, বাস বন্ধ থাকবে, হোটেলগুলো চলছে, হোটেল চলবে, সবকিছু মিলে একটা হজবরল, আমি আবারও বলছি শব্দটা, হজবরল একটা কর্মসূচি দিয়েছে, যেটা বাস্তবায়ন করার জন্য সরকারের সামান্যতম কোনো মেকানিজম কাজ করে নেই। সরকারের হাতে সব উইং আছে, যখন মহামারী মোকাবেলার জন্য তার যখন যেটা দরকার সে সেনাবাহিনী থেকে শুরু করে যে কোনো কিছু ব্যবহার করতে পারে। জোর করে মানুষকে রাখা যাবে না, প্রয়োজন হলে জোর করে মানুষকে রাখতে হবে, কারফিউ দিয়ে জোর করে মানুষকে রাখতে হবে। আপনি বিএনপি একটা সমাবেশ করতে চাই, এখন আপনি বলবেন না সমাবেশ বন্ধ করা যায় না, সেটা বলেন আপনারা পুলিশ দিয়ে পিটায়া বিএনপির সমাবেশ বন্ধ করায় দেন। তো তখন পুলিশ দিয়ে যদি পিটাইতে পারেন, আর এখন যদি বাংলাদেশের 17 কোটি মানুষকে বাঁচাইতে হয়, তাহলে আপনার এই আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে আপনি কাজটা করবেন না কেন? কেন করতে পারছেন না আপনি? আপনার মূল কারণ হচ্ছে আপনি গরিব মানুষের কথা ভাবছেন না, গরিব মানুষের আপনি খাবার দিতে চাচ্ছেন না। যেহেতু আপনি খাবার দিতে চাচ্ছেন না, যেহেতু আপনি প্রণোদনা দিতে চাচ্ছেন না, সেই কারণে আপনি এমন একটা অবস্থা তৈরি করছেন যে আমি তো লকডাউন দিয়েছিলাম, জনগণ মানলো না, আমি তো নিষেধাজ্ঞা দিয়েছিলাম, জনগণ মানলো না। আপনি বললেন কোয়ারেন্টিন ফেল করেছে, আমানুল্লাহ ভাই বলে কোয়ারেন্টিন ফেল করেছে কেন? ইউকে থেকে যখন দলে দলে লোক এসেছে, আপনি একজন মানুষকে কোয়ারেন্টিনে রাখেন না, আপনি খালি বলেছেন একদিন বলেছেন 3 দিন, একদিন বলেছেন 4 দিন, একদিন বলেছেন 7 দিন, আর একদিন বলেছেন 14 দিন। কোনোদিনই আপনি কোয়ারেন্টিনের ব্যবস্থা করেন নাই। সাউথ আফ্রিকাকে কেন্দ্র করে যে আফ্রিকা থেকে লোক এসেছে, আপনি কারোর জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা করেন নাই। ভারত থেকে যারা গেছে তাদের জন্য আপনি কোয়ারেন্টিনের ব্যবস্থা করেন নাই। এই দায়িত্ব শতভাগ। অনেক ধন্যবাদ মিস্টার গোলাম মর্তুজা। আলমগীর ভাই যদি একটু বলেন আমরা সামনে কিভাবে তাকাবো, হয়তো অনেক ভুল সমস্যা আমাদের রয়েছে, আমাদের সামনে তাকাতে হবে, এই অতিমারি আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের যেটা আমানুল্লাহ ভাইয়ের সাথে আমি আসলে অনেক জায়গায় দ্বিমত করি। আজ পর্যন্ত সকলেই শুধু বললাম কি করি নাই, এই মুহূর্তে কি করতে হবে কেউ বলেন না। সো আপনারা আপনাদের রাজনৈতিক তর্ক করেন, আমি বিজ্ঞানের কথাটা একটু বলি।
সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট আসুক, যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট আসুক, পৃথিবীর যে কোনো ভ্যারিয়েন্ট আসুক, বাংলাদেশে যদি কোনো ভ্যারিয়েন্ট তৈরি হয় সেই ভ্যারিয়েন্ট এখানে আসবে। কিন্তু কোন ভ্যারিয়েন্টের জন্য স্বাস্থ্যবিধি কি আলাদা? না, ভ্যারিয়েন্টের জন্য স্বাস্থ্যবিধি আলাদা না, আমাকে মাস্ক পরতেই হবে। সেটা জনগণকে দোষ দেন অথবা নিজে দোষী হন। আপনি যদি মাস্ক না পরেন আপনি দোষী, এবং আমি যদি মাস্ক পরে রাস্তা বের হই আমি আপনার নিরাপত্তার জন্য নিরাপত্তা দিচ্ছি। আপনি যদি মাস্ক পরে না বের হন আপনি আমার জন্য অনিরাপদ। সো আমি আপনাকে প্রশ্ন করতেই পারি আপনি কেন মাস্ক পরেন নাই। আমাদের এখন উচিত হচ্ছে কোনো মাস্ক পরার জনগণ যদি আমরা রাস্তায় দেখি তাকে জিজ্ঞেস করা সে কেন আমাকে সংক্রমণ ছড়াচ্ছে। আমরা জানি এই করোনা ভাইরাস সারা পৃথিবীতে 90% বেশি এসিম্পটোমেটিক, লক্ষণবিহীন মানুষ করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 80% উপর এত গুরুত্ব দিচ্ছি, এবং বাংলাদেশে সেটা 91%, শুধু সারা পৃথিবীতে 90%। আমাদের 91% মানুষ অ্যাসিম্পটোমেটিক ঘুরে বেড়াচ্ছে। এই জন্যই মাস্কের উপর এত জোর, সোশ্যাল ডিস্টেন্সের উপর এত জোর। এখন কারফিউ আমি দিব কিনা, মানুষকে পিটাবো কিনা সেটা আলাদা। যখন একজন মানুষকে পিটাবেন, আমরা যাদের কাম ধরে উঠবস করাইলাম যশোরে, তখন এই মর্তুজা ভাইরা আবার মানবাধিকার নিয়ে কথা বলতেন। এটা হলো একটা পর্যায়ে এসে উদাহরণ তৈরি করতে হয়। না ডক্টর আলমগীর, আমি সালতাতে আমি এটা এনশিওর করতে গিয়ে একজনের কোমর ভেঙে দিলাম সালতাতে, অথবা কান ধরে উঠবস করালাম। আমি বলবো যে আপনি মাস্কের জন্য আপনি 50 টাকা 100 না, পিটাইলে কোমর ভাঙলে আপনি আবার তাকে দোষী করবেন, সেটা তো হবে না। আমি তাহলে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিতে গিয়ে যে মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যারা নিল তাহলে পিটানো দরকার তাদের। হ্যাঁ, তাদেরকে লাইন করে দেওয়া যেত। আপনার লাইন করে দিতে পারতেন। কোন ধরনের আপনারা যারা গোপন রাখছেন তথ্য, আপনারা যারা তথ্য গোপন রাখছেন তাহলে তো পিটানো দরকার তাদের। তথ্য গোপন রাখলেন কেন? কি গোপন রাখলাম? আপনারা ইউকে ভেরিয়েন্ট শনাক্ত করেছেন কবে আর প্রকাশ করেছেন কবে? আমরা যখন আপনারা জানুয়ারি মাসে শনাক্ত করেছেন, প্রকাশ করেছেন মার্চ মাসে, কেন? আমরা জানুয়ারি মাসে প্রকাশ করেছি, সেটা জানুয়ারি মাসে প্রকাশ করেন। ভেরিয়েন্ট আমার ওয়েবসাইটে যান, জানুয়ারি 6 তারিখে দেওয়া আছে, আপনি দেখেন না? ওয়েবসাইটে আসছে, এটা ঠিক, ওয়েবসাইটে আসছে ঠিক, কিন্তু ন্যাশনালি প্রকাশ করার জায়গা সেটা, তাই না? আপনি দেখেন না, আপনার ইনফরমেশন গ্যাপ, সেটার জন্য আমি দায়ী হতে পারি। না, আপনারা গোপন করেছেন তথ্য, আপনারা 20 তারিখে জেনেছেন। গোপন করি না, না সেটা ওয়েবসাইটে আসছে, সেটা ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে আসছে। আমার মতে ওয়ান আফটার ওয়ান, একজন একজন করে, প্লিজ কারো কথা শুনতে পাচ্ছি না। আপনারা 13ই মার্চ যখন জানলেন যে 20টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে, তো তথ্যটা 13ই মার্চ প্রকাশ করলেন না, 6টি জেলায় ছড়িয়েছে। সবাইকে একত্রে আনলেন কেন? ধরুন সিডিসি গতকালকে বলছে যে মাস্ক পরতে হবে, সিডিসি বলছে হ্যান্ড হাইজিনও খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। সিডিসি গতকালকে বলছে যে পিপি পরে একদম মানে বসে থাকা সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এয়ারটাইট অবস্থার ভিতরে, রেস্টুরেন্টের ভিতরে, শপিং মলের ভিতরে, বাড়ি ঘরের ভিতরে এবং বাসের ভিতরে, ট্রেনের ভিতরে যদি আপনি বসে থাকেন এয়ারটাইট সিচুয়েশনে, সেটা ডেঞ্জারাস। আমার কথা হলো যে মাস্ক এনশিওর করার জন্য আপনি 50 টাকা, 100 টাকা, 200 টাকা যে ফাইন দিচ্ছেন, আপনি আমাকে বলেন পৃথিবীর কোথায় মাস্ক এনশিওর করার জন্য 50, 100, 200 টাকা ফাইনের ব্যবস্থা আছে? আপনি বলেন যে 2000 টাকা মাস্কের জন্য ফাইন দেওয়া হবে, আপনি 200টা ফাইন করেন কালকে 2000 টাকা করে, অথবা আটকায় রাখেন, তার হিউম্যান রাইটসটা মেনটেন করে আপনি তাকে আটকিয়ে রাখেন, অথবা 2000 টাকা করে ফাইন করেন, দেখেন আপনি কাল পরশু দিনের কি অবস্থা। আপনি এনশিওর করছেন না, আপনি এটাকে ইমপ্লিমেন্ট করছেন না। আপনি মাস্ক পরার যে বিষয়। ওকে আমান ভাই, আমরা শেষ পর্যায়ে, এসএনএল মিলন 2 মিনিট, লাস্ট 2 মিনিটস। আমি বলতে চাচ্ছি আমরা স্বল্প আয়ের চেয়ে মধ্যম আয়ের দেশে যাচ্ছি। শপিং মলগুলোতে যদি একটি করে মাস্ক ফ্রি দেওয়া হয়, নিশ্চয়ই গভর্নমেন্ট ফ্রি ফকির হয়ে যাবে না। হসপিটালগুলোতে গিয়ে দেখুন যে হাই ফ্লো অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন কোম্পানিগুলো অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না। আপনারা এখানে যারা আলোচক রয়েছেন, আমি বিশ্বাস করি আপনারা কেউ ঢাকার কোনো হাসপাতালে কোনো রুগী দেখতে যান নাই। একদম সত্যি রয়েছে, আমার এই অভিজ্ঞতা, হাই ফ্লো অক্সিজেন নাই, সেটা আপনারা দেখছেন না। আপনারা 2020 সালের মার্চে আমরা দেখেছি যে করোনা শুরু হয়েছে, তারপরে এই 2021 সালে মার্চে এসে আপনাদের যে এই ফিল্ড হসপিটাল এগুলি সব ক্লোজ করে ফেলেছেন। আপনারা করোনা কি হঠাৎ করে এপ্রিল মাসে 1 তারিখ থেকে শুরু হলো?
কেন আপনারা বিসিএস এক্সাম, মেডিকেল এক্সাম এগুলি নিচ্ছেন? কেন? আমাদের কি মনে নেই গার্মেন্টস একবার খোলা হলো আবার বন্ধ করা হলো? আমাদের কি এক্সপেরিয়েন্স নেই? আমরা কি বহির্বিশ্বে কিছু জানি না? আপনি একজন আমেরিকান সিটিজেনদের জিজ্ঞেস করে দেখুন, তাদের অ্যাকাউন্টে সরকারের প্রণোদনা চলে গিয়েছে। আমাদের দেশে 3,000 টাকা প্রণোদনা দিয়েছিল, 500 টাকা করে টাকা নিয়েছে ব্যাংকে, 2,500 টাকা করে দিয়েছে। এগুলি কি আমরা দেখিনি? প্রণোদনা টাকাগুলি কি বিতরণ হয়েছে? হয় নাই। মিলন ভাই অনেক ধন্যবাদ। টিটু ভাই যদি বলেন লাস্ট 2 মিনিটস। টিটু ভাই বলে দেই, 2014 শেষ পর্যায়ে আমরা পেয়েছে, সেই জন্য তারা টাকা পেয়েছে। কারণ ওই পুরনো বাসে দিয়ে বিএনপির বিরুদ্ধে মামলা করা গিয়েছিল, তো সেই জন্য পুরনো বাস পুড়িয়ে নতুন বাস পাওয়া গিয়েছিল। সবই যেহেতু রাজনীতি, এখন ঐক্যমতের দরকার। সকলকে নিয়ে আলোচনা করে করোনার মোকাবেলা করতে হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই সরকার কারোর সাথে আলোচনা করছেন না। টিটু ভাই বলেন কি এই সময় কি রাজনৈতিক ঐক্যের কথা বলা আমার হয়েছে? মনে হয় যে ডক্টর আলমগীর যে কথাগুলি বলছিল সেটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমরা তর্কের খাতিরে অনেক তর্ক করতে পারি, বাট বেসিক যে জিনিসটা সেটা হলো আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে, আমাদেরকে যে সোশ্যাল ডিস্টেন্সিং এটা মেনটেন করতে হবে, এবং সেই সাথে সরকারের এই সক্ষমতা আছে এবং আমরা আমাদের এলাকায় করছি যে আমাদের যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের যারা মানে হতদরিদ্র মানুষ আছে বা যারা কর্ম থেকে বিরতি নিয়ে কাজ করবে, তাদেরকে আমরা যখন বাসায় পাঠাবো, তাদেরকে আমরা পরিপূর্ণ খাদ্য দিয়েই তাদেরকে আমরা বাসায় পাঠানোর ব্যবস্থা করব। সেই প্রস্তুতি আমাদের আছে। আরেকটা যেটা বলা হচ্ছে যে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন, সব রাজনৈতিক দলগুলো নিয়ে সমঝোতার ভিত্তিতে ঐক্য করা সম্ভব কিনা, যেহেতু এরকম একটা ন্যাশনাল ক্রাইসিস অতিবারী মোকাবেলা করবার জন্য। ঐক্য তো কাজের মাধ্যমে হয়। আমরা তো সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা সকলে মিলেই আমরা কোভিডকে মোকাবেলা করব, আমরা তো একা করতে পারবো না। তো অবশ্যই এই জায়গায় সকলকে কাজের মাধ্যমে ঐক্য করতে হবে। মানে আলোচনায় বলেন সমস্ত পলিটিক্যাল পার্টি ঐক্যের কথা বলা হয়েছে, অতিবারী মোকাবেলা করে সেরকম সম্ভাবনা ইঙ্গিত আছে? আমি তো বিরোধী দলের চিফ হুইপ হিসাবে বলতে পারি যে এরকম ধরনের কোনো প্রস্তাব এখনো আমাদের কাছে আসেনি, এবং আমরা আসুক না আসুক আমাদের নিজেদের নির্বাচনী এলাকাগুলোতে আমরা চেষ্টা করছি। এবং গতবার আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান কাদের সাহেব সহ আমি মহাসচিবের দায়িত্বে ছিলাম, আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় করোনা অবস্থায়ও আমরা গিয়েছি, ত্রাণ দিয়েছি। কিন্তু এইবার আমাদের সেই সামর্থ্যও নেই যে আমরা সেই মানুষগুলোকে আবার ত্রাণ দেবো। এবং প্রতিবারে এইভাবে ত্রাণ নিতে তারাও পছন্দ করে না, তারাও মানে বিরক্ত হয়ে যায়। অনেকের আছে, অনেকের নেই। যাদের নেই তারা অনেক বেশি গালাগালি করে, চিৎকার দেয়, 2টা করে নেওয়ার চেষ্টা করে। এগুলো সাফিসিয়েন্ট না তাদের জন্য। আমরা 1 দিন 2 দিন 7 দিনের জন্য খাবার দিতে পারি, তার দরকার 1 মাসের খাবারের জন্য। সে 1 মাসের খাবার পাচ্ছে না, তার দোকান বন্ধ, তার অনেক কিছু। এগুলো আসলে সব কিছু বিবেচনা আমাদের করা দরকার। এবং আমি মনে করি যে এটা বিবেচনা, এইটা একটা সময় বা আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছেন, যাদের অনেক বিত্তবান যারা রয়েছেন, যাদের অনেক বড় বড় কোম্পানি রয়েছেন, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার দেখা দরকার যে তারা কিভাবে যাচ্ছে, কিভাবে আসছে, কিভাবে তারা গাদাগাদি হয়ে তারা একটা গাড়িতে করে আসছে, নিজস্ব গাড়িতে নয় আসছে, এবং তারা গার্মেন্টসে যাচ্ছে। এদের দিকেও দেখা দরকার। তারা আমাদের গার্মেন্টস কোম্পানি। ধন্যবাদ রাঙা ভাই, আমরা শেষ করব। মনে করি যে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা করোনা মোকাবেলা আমাদেরকে করতে হবে, এবং উই শ্যাল ডু ইট, উই ক্যান ডু ইট অ্যান্ড উই ক্যান। অনেক ধন্যবাদ। আমার মনে হয় রাজনৈতিক বাদানুবাদ বিতর্কের বাইরেও আবারও আমাদের বিজ্ঞানের কাছে ফিরতে হবে। আলমগীর ভাই আপনার কাছে শেষ করব, 30 সেকেন্ড। একটাই আসলে আমরা অনেক ভ্যারিয়েন্টের কথা বলি, অনেক সায়েন্টিফিক কথা বলি, সাধারণ মানুষ এগুলি বোঝে না। সাধারণ মানুষের জন্য যে কথাগুলো সবাই মিলে যদি আমরা বলি, আমাদের মাস্ক পরতে হবে। আমরা গত 3-4 দিনে দেখেছি ঢাকা শহরে বা মফস্বল শহরে মাস্ক পরার পরিমাণ বেড়েছে, এটা আরো বাড়াতে হবে। আমরা যতবার বাংলাদেশে মানুষকে মাস্ক পরাতে পেরেছি ততবার আমাদের সংক্রমণ সংখ্যা কমেছে, এবং আমরা আশা করছি এইবারও আমাদের মানুষ সেটাতে সাড়া দিবেন। আপনার সরকার তো একা মহামারী মোকাবেলা করবে না, সমাজের সকল স্তরের মানুষের দায়িত্ব আছে এই মহামারী নিয়ন্ত্রণে, এবং সেখানে সবাই মিলে অংশগ্রহণ করবেন। এই সচেতনতা অন্তত করি আমরা, যে আমরা ব্যক্তিগতভাবে সতর্ক হই, সচেতন হই। আমি যদি নিজে বাঁচি তাহলে আমার পরিবার বাঁচবে, আমার সমাজ বাঁচবে। এবং সারা পৃথিবীতেই আজকে বলা হয় নো ওয়ান ইজ সেফ ইফ এভরিওয়ান ইজ নট সেফ। সো আমাকে আইন শৃঙ্খলা বাহিনী নামাতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী নামাতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য এবং প্রশ্ন করার জন্য। আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টিভির আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.